আজকাল মানুষ ফোনে এত বিজি যে রাস্তা দেখার সময়ই থাকে না। নিজের দোষে আপনার ফোন পড়েছে। একদম রাগ দেখাবেন না। তাসফিয়া কারো রাগ দেখে না, বরং রাগ ঝাড়ে। বলেই রিকশা মামাকে চালাতে বলে চলে গেল। এদিকে ছেলেটি রাগে হাত মুঠ করে দাঁড়িয়ে থাকলো। মেয়েটির নাম তাসফিয়া রহমান। বাড়িতে তারা যৌথ পরিবার। বড় চাচা আকিজ রহমান, তার দুই ছেলে, বড় ছেলে জুবায়ের রহমান, সে অনার্স প্রথম বর্ষের, আর ছোট ছেলে জুনায়েদ, সে ক্লাস 8। আর তাসফিয়ার বাবার নাম মাহিয়ান রহমান, তার দুই মেয়ে, বড় মেয়ে তাসফিয়া যে এবার ইন্টার প্রথম বর্ষের, আর ছোট মেয়ে তাবিয়া ক্লাস 6। তবে তাসফিয়ার সাথে তাদের চাচাতো ভাইদের সম্পর্ক ভীষণ ভালো। কখনো মনে হয় না চাচাতো, একদম আপন ভাইদের মতোই বন্ধন। তাসফিয়া কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছে, তবে এখনো ক্লাস শুরু না হয় জুবায়ের তাকে কম্পিউটার কোর্সে ভর্তি করে দিয়েছে। প্রথম প্রথম একদম যেতে মন চাইতো না, তবে এখন বেশ ভালো লাগে। আজও সকাল 10টায় গিয়েছিল কম্পিউটার ক্লাসে। মাত্র বসে কম্পিউটার ওপেন করতেই জুনায়েদ ফোন করে জানায় তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই তো দ্রুত রিকশায় উঠেছিল সে। আর কত কি হলো ছেলেটার কথা ভেবেই তাসফিয়ার কেন জানি হাসি পেল ভীষণ। বাড়িতে পৌঁছে মাকে রুমে শুয়ে থাকতে দেখে এগিয়ে যেতেই বড় চাচি আমেনা বেগম বললেন, তাসফিয়া মা, এখন এই বড় মা, আমার মায়ের কি হয়েছে গো? মা অমন শুয়ে আছে কেন? একদম এ কথাগুলো বলল। আমেনা বেগম জুনায়েদকে ডাকলেন আর পৃথাকে ডাকলো পানি দেওয়ার জন্যে। পৃথা এই বাড়িতেই থাকে, তাদের কাজে সাহায্য করে। পৃথার বয়স কম, তাই তো তাসফিয়ার সাথে সখ্যতা বেশি, মনে হয় যেন দুই বোন তারা। পৃথা পানি এগিয়ে দিতে তাসফিয়া বসে ঢকঢক করে পানি খেলো। পৃথা হড়বড় করে বলে উঠল, আর বলো না আপু, ছোট মা তো আমাদের সাথেই বসে গল্প করছিল। হঠাৎ উঠে দাঁড়াতেই মাথা ঘুরে গেল। ভাগ্য ভালো আমি দৌড়ে গিয়ে ধরেছি। তাসফিয়া আহত চোখে তাকালো তার বড় চাচির দিকে, আর আমিনা বেগম কড়া চোখে চাইলেন পৃথার দিকে। ইশারায় কখন থেকে বলছেন যে না বলতে, তবুও বলে দিল। পৃথা মুখ কাচুমাচু করে দৌড়ে রান্নাঘরে পালালো। তাসফিয়ার মনের অবস্থা তখন এলোমেলো, মাথার ভিতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মা হঠাৎ এমন হলো কেন? উম, মা কি সত্যি শুধু মাথা ঘুরে পড়েছিল, নাকি কিছু লুকানো আছে এর পেছনে? বড় চাচির কড়া চোখ, পৃথার অনিচ্ছা সত্ত্বেও বলে ফেলা কথা, ভিতরে ভিতরে অজানা এক আতঙ্ক তাকে গ্রাস করছে। চোখের পানি আসার আগে সে চোখ নামিয়ে ফেললো। তখনই পাশে এসে বসলো জুবায়ের, নরম গলায় বলল, ছোট মায়ের কিছু হয়নি তো পাগলি মেয়ে? প্রেশার লো হয়ে গিয়েছিল তাই। তোর চোখে কান্না দেখতে পছন্দ করে না তোর জুবাইর ভাইয়া। ভাইয়ের স্নেহমাখা কথায় যেন শব্দ করে কেঁদে উঠল তাসফিয়া। তবু আজ যেন সে কিছুতেই নিজেকে সামলাতে পারল না। ভাইয়ার সান্ত্বনায় যেন বুকের ভিতরে জমে থাকা সব শঙ্কা, কষ্ট আর ভয় একসাথে ছুটে এলো। শব্দ করে কেঁদে উঠে তাসফিয়া। জুবায়ের ভরকে গেল। তাসফিয়া কান্না ভেজা গলায় বলল, আমার সাথেই কেন এমন হচ্ছে ভাইয়া? আমি কি খুব খারাপ? আমি আমার জীবনে ভেঙে চুরে এলোমেলো হয়ে গিয়েছিলাম, সেটা তো মায়ের জন্য। এই কথাটা তাকে বলতেও পারবো না, তাহলে আমার কষ্টটা কাকে বলবো আমি? বিনা অপরাধে জীবনের দাগ নিয়ে ঘুরছি আমি। এই যন্ত্রণা মাকেও যদি না বলি, আমি তো শেষ হয়ে যাব ভাইয়া। জুবায়ের অসহায় চোখে তাকালো তার বোনের দিকে। জীবনের অতীত খারাপ হলে তা হয়তো জীবনভর বয়ে বেড়াতে হয়। তার বোনের বয়সী বাকি, অথচ এই বয়সে কতটা মানসিক যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছে তাকে। বোনকে শান্ত করতে বলল, জীবনে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু অভাব আছে, কেউ পুরোপুরি সুখী না, তেমন তুই। কথা কেড়ে নিয়ে তাসফিয়া আবারও বলল, মানুষের অভাব থাকে, আমার যে দাগ ভাইয়া, এই দাগ কিভাবে মুছতে হয় আমার তো জানা নেই। জুবায়ের যেন শব্দ হারিয়ে ফেলল। নিজের চোখেও পানি জমে গেল। নিজের চোখের পানি লুকাতে উঠে বোনের মাথায় হাত রেখে রুমের দিকে অগ্রসর হলো। তাসফিয়া মাথা নিচু করে বসে আছে। আমেনা বেগম পাশে এসে বসলো। তাসফিয়া সেদিকে এক পলক তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল। আমেনা বেগম মাথায় হাত রেখে বললেন, মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না। যেটা হয়েছে সেটা সব তোমার ভাগ্যের পরিহাস। ভাগ্য কারো হাতে থাকে না মা। তোমরা কেউ আমার যন্ত্রণা বুঝতে পারো না, এটাই আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। আর যদি আমার কোনো দোষ থাকতো, হয়তো এই বাড়িতে আমার জায়গাই হতো না। কিন্তু যেহেতু মায়ের দোষ, তাই হয়ে গেল সব ভাগ্যের। জীবনটা খেলনা মনে হয়েছে, খেলেছে। এখন আমি কিছু বললেই সে অসুস্থ হয়ে পড়বে। আমি তাকে কোনো কষ্ট থেকে এগুলো বলি, সে বোঝার চেষ্টাও করে না। সে যত অন্যায় করুক, সে আমার মা তো। আমি ভালোবাসি তাকে, বড় মা। তাসফিয়া মাথা নিচু করেই বলল। বড় মা গভীর শ্বাস নিয়ে তাসফিয়ার দিকে তাকালেন। মেয়েটার চোখে জমে থাকা অশ্রু যেন তার অন্তরের ক্ষতগুলো খুলে দিচ্ছে। তুই ঠিকই বলেছিস তাসফিয়া। কাপা গলায় বললেন বড় মা। তোর মা হয়তো অনেক ভুল করেছে, কিন্তু
তুই যেভাবে নিজের ব্যথা লুকিয়ে তাকে ভালোবাসিস, সেই ভালোবাসা খুব কম সন্তানের মধ্যে থাকে। তাসফিয়া মুখ তুলে তাকালেন বড় মায়ের দিকে, চোখ দুটো লাল, কণ্ঠ রুদ্ধ। কিন্তু বড় মা, আমি কি একটু শান্তি চাইতে পারি না? একটু নিজের মতো নিঃশ্বাস নিতে পারি না আমি? আমি কি আমার কষ্ট কাউকে বলতে পারবো না? বড় মা এবার চুপ। কিছু বলার ছিল, তবু শব্দ খুঁজে পাচ্ছিলেন না। তাসফিয়ার যন্ত্রণার সামনে ভাষা কেমন যেন হারিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেছনের দরজায় ধীরে ধীরে একজোড়া পা দেখা গেল। তাসফিয়া আর বড় মা একই সঙ্গে ঘুরে তাকালেন। সেখানে তাকে সেই রিকশার ঘটনা মনে পড়ল তাসফিয়ার, কারণ সেই ছেলেটি তাদের দরজায় দাঁড়িয়ে। পাশে জুবাইর ভাইয়ার খালামণি নাজিয়া রহমান এগিয়ে এসে আমায় জড়িয়ে ধরলেন। আমি দ্রুত চোখের পানি মুছলাম, মৃদু হাসার চেষ্টা করলাম। মুখে মাস্ক থাকার ফলে ছেলেটা বোধহয় আমায় চিনতে পারেনি। এত কষ্টের মাঝেও হঠাৎ আমার হাসি পেল। তবুও নিজেকে স্বাভাবিক রেখে নাজিয়া খালামণিকে বললাম, কেমন আছেন খালামণি? বড় মা এগিয়ে ছেলেটির মাথায় হাত রেখে বলল। কত বড় হয়ে গেছে আমার শান বাবাটা। তাসফিয়া থমকে চমকে আবার তাকালো। এটা শান ভাইয়া ছিল। ক্লাস 5-এ পড়াকালীন লাস্ট দেখেছিল। তারপর বাইরে মেবি কানাডায় গিয়েছিল পড়তে, আর তারপর আজ দেখা হলো। তাসফিয়ার দিকে তাকিয়ে আছে কেমন অদ্ভুত দৃষ্টিতে শান। মনে মনে তাসফিয়া ভাবছে, রিকশায় যে সেই ছিল, বুঝে গেল নাকি? নাজিয়া রহমান তাসফিয়ার মাথায় হাত রেখে শানকে বললেন। শান হালকা হেসে বলল, না, মনে রাখা হয়নি, সরি, চিনতে পারছি না। কেন জানি রাগ হলো তাসফিয়ার। মুখের উপর অপমান! কোথায়? আমি সেই পিচ্ছি কালে দেখছি। আমার নাম শুনতেই মনে পড়লো, আর ওনার আমাকে দেখেও মনে পড়লো না। কিছু সময়ের ব্যবধানে বাড়ির সবাই আসলো। জুবাইর ভাইয়ার সাথে সেই বন্ডিং দেখা না হলে হবে কি? দুজনের কথা আর ফুলঝুরি চলে যাচ্ছে। মায়ের কাছে নাজিয়া খালামুনি ও বড় মা বসে। তাসফিয়া নিজের রুমের দিকে পা বাড়াতেই শান বলল। ফেস ভুলে গেলেও চোখ হৃদয়ে থেকে যায়। তাসফিয়া থমকে চমকে পিছনে তাকালো ও দেখলো শান চলে যাচ্ছে। পরের দিন ভোরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে তাসফিয়া। শান নিজেও মসজিদে গিয়েছিল জুবাইরের সাথে। ফেরার পথে জুবাইর এগিয়ে চলে যেতে সুমধুর তেলাওয়াত শুনে থমকে দাঁড়ালো শান। কিছু সময় পর তেলাওয়াত শেষ করতে নজর যায় দরজায় দাঁড়ানো শানের দিকে। কিছুটা অবাক হলো, তবে এগিয়ে গিয়ে কিছু বলতেই শানের চোখে চোখ পড়ল। শান বলল। কোরআন তেলাওয়াত ভীষণ সুন্দর করো। তাসফিয়া মিষ্টি হাসলো। শান আবারও বলল। প্রতিদিন পড়ো? যে চেষ্টা করি, কারণ হাদিসে আছে তোমরা কোরআন পাঠ করো, নিশ্চয়ই কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। সহি মুসলিম হাদিস 804। আরেকটি বর্ণনায় আছে সূরা বাকারা ও সূরা আলী ইমরান কিয়ামতের দিন দুইটি মেঘের মতো হয়ে, অথবা দুইটি ছায়া দেয়া মেঘপুঞ্জের মতো হয়ে, অথবা দুই সারি পাখির মতো হয়ে তাদের পাঠকারীদের পক্ষে সুপারিশ করবে। সহি মুসলিম হাদিস 805। এই হাদিস থেকে বোঝা যায় যারা আন্তরিকভাবে কোরআন তেলাওয়াত করে, তা মুখে উচ্চারণ করে এবং জীবনে বাস্তবায়নের চেষ্টা করে, কোরআন তাদের জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবে, যেটা এক বিশাল নিয়ামত। শান যেন থমকে মুগ্ধ হলো। তাসফিয়া বলল। আপনি তো মসজিদ থেকে নামাজ পড়লেন, এটা নিয়মিত রাখার চেষ্টা করেন। আমরা হয়তো সব নিয়ম মেনে চলতে পারি না, তবে যেটাই করি সেটা নিয়মিত করার চেষ্টা করা ভালো। চেষ্টা করব। সকালে সবাই খেতে বসলো। তাসফিয়া শানকে দেখলো এক ঝলক। তাসফিয়ার বাবা হঠাৎ বললেন। শান বিনয়ের সাথে বলল। জি, এখানে একটা কলেজে জব হয়েছে। সবাই ভীষণ খুশি হলো। জুবায়ের বলল। তাসফিয়ার কলেজে তো ভালোই হবে তাসফিয়ার জন্য। তাসফিয়া অবাক চোখে তাকালো। এরপর তাসফিয়া চুপচাপ খেতে থাকলো, মুখে কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে এক অজানা অস্বস্তি তার বুক চেপে ধরল। শান হালকা করে একবার তাকালো তাসফিয়ার দিকে, কিন্তু তাসফিয়া চোখ মেলালো না। তার মনের মধ্যে অতীতের কিছু স্মৃতি কুয়াশার মতো ঘুরে বেড়াচ্ছিল। একটা নাম, একজোড়া চোখ, আর কিছু অসমাপ্ত কথা। তাসফিয়ার মা হেসে বললেন। বাহ, তাহলে তো তাসফিয়ার দেখাশোনার কেউ থাকবে। তাসফিয়া এবার উঠে পড়ল টেবিল থেকে। আমার একটু কাজ আছে বলে সোজা নিজের ঘরে চলে গেল। জুবায়ের মনে মনে করে বলল। আমার হাসি খুশি বোনের এই আচরণটা মানতে পারিনি। শান সেদিকে একবার তাকিয়ে খাওয়ায় মনোযোগী হলো। ঘরের দরজা বন্ধ করে তাসফিয়া আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখলো, চোখে কেমন যেন একটা ঘোলা ছায়া। আবার মা কি চাইছে? আবার কেউ যদি আসে আমি পারবো? তার ভেতরে ভয় আর বাস্তবতা একে অপরের সাথে লড়াই করছিল, কিন্তু শান ও তার মা তো কিছুই জানে না তাসফিয়ার অতীতের কথা। তাসফিয়া জানে একদিন না একদিন সবাইকে জানতে হবে সবটা, কিন্তু সেদিন কি খুব কাছেই? ঠিক তখনই দরজায়
দরজার ওপাশ থেকে শব্দ এলো পৃথার। এই মেয়েটা তাসফিয়ার সকল সময় পাশে থেকেছে, ছোট বোন শুধু মুখে বলে না, মন থেকে মানেও। তাসফিয়া চোখের পানি মুছল না, ধীরে ধীরে গিয়ে দরজা খুলল। পৃথা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তাসফিয়ার দিকে। পৃথা জানে তাসফিয়ার ভেতরের কষ্ট, তাই এ চুপচাপ থেকে ভেতরে এগিয়ে গিয়ে বসলো। তাসফিয়া দরজা লাগিয়ে দিল, তারপর পেছনে ঘুরে হাউমাউ করে কেঁদে উঠল। পৃথা হকচকিয়ে উঠে দাঁড়ালো, সাথে সাথে গিয়ে তাসফিয়াকে জাপটে জড়িয়ে ধরল। তাসফিয়া নিজের সব কান্না যেন পৃথার বুকে উগড়ে দিতে লাগলো, তার কাঁধ ভিজে উঠল চোখের জলে। পৃথা মাথায় হাত বুলিয়ে বলল, সব বের করে দাও তাসফিয়া আপু, আমি আছি, তুমি একা না। তাসফিয়া কিছু বলতে পারছিল না, শুধু জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই বলল। পৃথু, আর পারছি না রে, খুব কষ্ট হচ্ছে। পৃথা তার চোখের পানি চেপে রেখে তাকে আরো শক্ত করে ধরল। চারিপাশে নিস্তব্ধতা নেমে এলো, শুধু তাসফিয়ার কান্নার শব্দ সেই নীরবতার বুক চিরে চলতে থাকলো। সকালে ফজরে নামাজে কোরআন তেলাওয়াত করে তাসফিয়ার ঘুমানোর অভ্যাস। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখতে পেল নাজিয়া রহমান চলে যাচ্ছেন। তাসফিয়াকে দেখেই নাজিয়া রহমান হেসে বললেন। তাসফিয়া মৃদু হাসলো, হেসে বলল, খালামণি আপনিও আসবেন? বলে অজান্তেই চারিপাশে চোখ ঘোরালো। জুনায়েদ বলে উঠল। তাসফিয়া এলোমেলো দৃষ্টি ফেলে ইগনোর করে খাবার টেবিলে বসলো। কম্পিউটার ক্লাস করে বাড়ি ফিরে মাকে দেখলো কারোর সাথে হেসে হেসে কথা বলছে। সেদিকে একবার তাকে নিজের ঘরের দিকে যেতে গেলে শুনতে পেল। আমার মেয়ে লাখে একটা, আপনি তো দেখেছেন, ওদের মানাবে ভালো। তাসফিয়া তৎক্ষণাৎ মায়ের সামনে গিয়ে দাঁড়াতেই তাড়াতাড়ি করে ফোন রেখে বললেন, এখন বাসায় কয়টা বাজে অবশ্য সময়ও তো দেখিনি। কথা কেড়ে নিয়ে তাসফিয়া বেশ কড়া গলায় বলল, আবার শুরু করেছো? আমি তোমাদের বাড়িতে আছি, সহ্য হচ্ছে না? আমার শান্তি তো তোমার সহ্য হয় না? বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছো। কি ক্ষতি করেছি আমি তোমাদের? আমাকে নিয়ে যখন এতই প্রবলেম জন্মের সময়। আর কিছু বলার আগে তাসফিয়ার গালে থাপ্পড় পড়ল। চোখ ভরে পানি এলো তাসফিয়ার। মায়ের সাথে সে মোটো এভাবে কথা বলতে চায় না, কিন্তু নিজের ভেতরের কষ্ট যন্ত্রণা থেকে মুখ থেকে বেরিয়ে যায়। ঘরের বাতাসটা যেন এক মুহূর্তে ভারী হয়ে উঠল। সবাই বসার ঘরে এসে দাঁড়ালো। বাড়িতে ভাই বোনগুলো কেউ নেই এখন। বড় চাচি আর পৃথা হতভম্ব হয়ে দাঁড়ালো। তাসফিয়া নিঃশব্দে গাল চেপে ধরল। চোখের কোণ বেয়ে নেমে এলো কয়েক ফোঁটা অশ্রু। মায়ের চোখেও বিস্ময়। সে কি সত্যি তাসফিয়াকে থাপ্পড় মেরেছে? একটা মুহূর্ত, দুটো নিঃশ্বাস, তারপর মা কাপা গলায় বললেন, তুই তুই কি বললি এখন? জন্মের সময় কি? তাসফিয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। গলার কাছে যেন একটা কাঁটার মতো আটকে আছে সব শব্দ। তার দৃষ্টিটা জমাট বাঁধা, কষ্টে ঝাপসা। তুই কি ভাবিস তোর জন্ম আমার ভুল ছিল? মায়ের কণ্ঠে কাঁপুনি, তীব্র ব্যথার ছায়া। তোর জন্ম, তুই তুই তো আমার কুলজুরে ছিলি। আজ তুই এইসব কথা বললি কেন? তাসফিয়া নীরবে মাথা নিচু করলো। বুকের ভেতরে যেন কিছু একটা ফাটল ধরেছে। ভাঙা গলায় বলল, তাহলে এমনটা মনে করাতে কেন চাই মা? কেন মনে হয় আমি এই বাড়িতে একটা বোঝা? মা তখন ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চোখে অশ্রু, কিন্তু মুখে একরাশ তুই ব্যর্থতা। জানিস না আমি তোকে বাঁচিয়ে রাখার জন্য কত লড়েছি। এই বলে মা তাসফিয়াকে জড়িয়ে ধরলেন। দুজনেই কাঁদছিল, তবে এবার আর ব্যথার জন্য নয়। ভেতরের ভাঙাচোরা মেরামত শুরু হয়েছিল হয়তো সেই মুহূর্ত থেকে। কিন্তু তাসফিয়া কি আদৌ কোনো মেরামত হচ্ছিল? ফজরের নামাজ পড়ে আজ আর ঘুমাতে পারেনি তাসফিয়া। কোরআন তেলাওয়াত করে বসেছিল জানালার ধারে। সকালের নরম আলো জানালার কাছে পড়ে ভেতরে ছড়িয়ে পড়ছিল, আর সে এক মনে বাইরের আকাশের দিকে তাকিয়েছিল। ঘুম ধরা দেয়নি চোখে, শুধু একটা অদ্ভুত টানাপোড়ান কাজ করছিল মন জুড়ে। যেন আজকের দিনটা তার জীবনে খুব আলাদা কিছু বয়ে আনবে। নতুন কলেজ, নতুন পরিবেশ, নতুন মানুষের মুখোমুখি হতে হবে তাকে। ভিতরের কোথাও একটা শঙ্কা, আবার একটু আশাও। হয়তো এখানে এই নিজের হারিয়ে যাওয়া পরিচয়টা খুঁজে পাবে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা বেঁধে নিতে নিতে সে নিজেকেই প্রশ্ন করলো, তুই কি সত্যিই তৈরি, নাকি এও তোর জন্য নতুন একটা যুদ্ধ? একটা গভীর নিঃশ্বাস নিল তাসফিয়া। তারপর পরিপাটি করে কালো বোরখাটা গায়ে জড়িয়ে নিল। মুখে মাস্ক, মাথায় হিজাব। ক্লাস 9 থেকে এভাবেই নিজেকে সাজাতে অভ্যস্ত সে। এই পর্দা তার আত্মরক্ষার ঢাল। বাইরের দৃষ্টির ভেতর থেকেও নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করে। কেউ যেন তার চোখে চোখ রাখলেও কেউ যেন না পড়তে পারে তার মন কষ্ট কিংবা অতীত। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে একবার জানালার বাইরে তাকালো। পাখিরা উঠছে আকাশে, আলো ঝিকিমিকি করছে পাতার ফাঁকে। সে আলোয় সে যেন নিজেকে একটা নতুনভাবে দেখতে পেল। আজ থেকেই শুরু কুষ্টিয়া সরকারি কলেজে তার প্রথম দিন। আজ কুষ্টিয়া সরকারি কলেজে তার যাত্রা শুরু। তাসফিয়া চেয়েছিল একাই যাবে, নিজের মতো করে, নীরবে, কারো সাহায্য না নিয়ে নতুন পথটা পাড়ি দিবে। কিন্তু জুবাইর ভাই শুনে রীতিমতো রেগে গিয়েছিল। শান অলরেডি বেরিয়ে গেছে। তোর প্রথম দিন, তুই একা যাবি, এটা আমি কিছুতেই হতে দিব না।
ভাইয়ের এই একগুঁয়েমি নিয়ে মাঝে মাঝে বিরক্ত হলেও তাসফিয়া জানে এই অভিভাবক সুলভ ভালোবাসার জবাব দিতে পারে না সে। ভাইয়ের কথা ফেলতে পারে না কখনো, যতই নিজের মধ্যে থাকার চেষ্টা করুক না কেন। রিকশায় পাশাপাশি বসে আছে দুজন। জুবায়ের মাঝে মাঝে কলেজের গল্প করছে, কিভাবে ক্লাসগুলো চলে, কোন স্যার ভালো বুঝান। আর তাসফিয়া মাথা ঝাঁকিয়ে নতুন তাসফিয়া মাথা ঝাঁকিয়ে শুনছে। আসলে তার মন তো গিয়ে বসে আছে কলেজ ভবনের সামনে, একটা নতুন শুরু আর অজানা সংখ্যার মুখোমুখি হয়ে। জুবাইর ভাই হঠাৎ বলল। ভয় পাচ্ছিস? তাসফিয়া চমকে তাকালো। ভাইয়ের চোখে একরাশ আশ্বাস। তাসফিয়া আস্তে করে বলল। না, মানে একটু নতুন তো সব কিছু। ভাই হেসে বলল। তুই পারবি। তুই নিজেকে যতটা দুর্বল ভাবিস, তোর ভেতরে তার চেয়েও অনেক বেশি শক্তি আছে। শুধু সময় লাগবে সেটা বুঝতে। এই কথা শুনে তাসফিয়ার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। হয়তো আজকের এই সকালটা কিছুটা ভরসা নিয়ে শুরু হলো তার জন্যে। কলেজ গেটের কাছে পৌঁছাতে জুবাইর রিকশা থেকে নামলো আগে। তাসফিয়া কিছুটা দ্বিধা নিয়ে নামলো তার পিছনে। চারিপাশে ভিড়, মেয়েদের দল, হাসাহাসি, নানা রকম পোশাকে রঙিন সকাল। সে নিজের কালো বোরখার আড়ালে আরও একটু গুটিয়ে নিল নিজেকে। চল আমি তোকে ক্লাসরুম পর্যন্ত দিয়ে দিই। জুবাইর বলল স্বাভাবিক ভঙ্গিতে। তাসফিয়া কাঁধ নাড়ল। জুবাইর একটু থেমে তাকালো তার দিকে। একটা গর্ব মিশ্রিত হাসি ফুটে উঠল তার মুখে। এবার থেকে আমাকে একা চলতে দিতে হবে ভাইয়া। ঠিক আছে, তবে মনে রাখিস, তোকে কেউ আঘাত দিলেই আমি আছি। তাসফিয়া মাথা ঝাঁকালো। এরপর ধীরে পা ফেলল কলেজ ভবনের দিকে। অচেনা মুখ, অচেনা করিডর, আর দেয়ালে ঝুলে থাকা ক্লাসের নাম। নিজেকে শক্ত করে বুকের ভিতর সব দুর্ভাবনাকে চেপে ধরে তাসফিয়া প্রথমবারের মতো কলেজ ভবনের দরজাটা ঠেলে ভেতরে পা রাখলো। হয়তো এখানেই শুরু হবে তার নতুন গল্প, নতুন পরিচয়, নতুন কিছু বন্ধুত্ব। আর হয়তো কোনো একদিনে কোনো এক অচেনা চোখের গভীরে নিজেকে নতুন করে চিনে নেওয়ারও এক অধ্যায়। ক্লাসরুমে ঢুকতেই এক গাদা নতুন মুখ। কেউ জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে, কেউ গল্পে মেতে আছে, আবার কেউ বইয়ের পাতা উল্টে দেখার ভান করছে। তাসফিয়া ধীরে পেছনের একটা খালি বেঞ্চে গিয়ে বসলো। এমনভাবে বসে যেন কেউ তার দিকে না তাকায়, কিংবা তাকালেও তাকে যেন না চেনে। অথচ এমন চাইলেও দৃষ্টি এড়ানো যায় না সব সময়। হঠাৎ এক মুহূর্তে তার অনুভব হলো কারো চোখ যেন টের পাচ্ছে তাকে। নিঃশব্দ কিন্তু গভীর একটা দৃষ্টি যেন চেপে বসেছে তার চারিপাশে। সামনে তাকাতেই দেখতে পেল একটা মোটা মেয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাসফিয়া প্রথমে চকিয়ে গেলেও স্বাভাবিক কণ্ঠে বলল। কিছু বলবে? আজকেই প্রথম ক্লাস, আর প্রথম বন্ধুটাও আমি তোমার, বুঝলে? মেয়েটা তৎক্ষণাৎ এগিয়ে এসে ইশারায় সরে বসতে বলল। তাসফিয়া সরে বসলো। মেয়েটা বলল। তাসফিয়া কি বলবে বুঝে উঠতে পারল না। তাকিয়ে থাকতেই মেয়েটা বলল। আমার নাম বিদিশা। নামটা একটু ব্যাকডেটেড, আই নো। কি করব, দাদি রেখেছিল। তুই আমাকে দিশা বলে ডাকিস। আর তোর নাম কি? এভাবে প্রথম থেকে তুই বলার সাথে তাসফিয়া পরিচিত না, তাই কিছুটা সময় নিয়ে বলল। আমার নাম তাসফিয়া। বাহ, সুন্দর নাম। কথার মধ্যে টিচার চলে আসলো ক্লাসে। সবাই যে যার জায়গায় চলে গেলেও দিশা তাড়াতাড়ি নিজের ব্যাগ নিয়ে তাসফিয়ার কাছে বসতে গেলে সামনের থেকে এক গম্ভীর আওয়াজ কানে এলো। কাউকে ফোর্স করে পাশে বসানো আমি লাইক করি না। তাসফিয়া চমকে উঠল, কারণ টিচার যে শান। তবে কথাটি কি তার জন্য ছিল? চোখ জুড়ে পানি এলো। সেদিকে পাত্তা না দিয়ে উঠে দাঁড়িয়ে বলল। বেয়াদবি হলে ক্ষমা করবেন স্যার, আমি কাউকে ফোর্স করি না। যার আশা সে এমনিই আসবে। শান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কড়া গলায় বলল। আজ প্রথম, তাই বলেছ। এরপর ফার্দার আমার কথার উপর কোনো কথা যেন না শুনে। গট ইট? তাসফিয়া যেন আরো প্রতিবাদী হয়ে উঠল। মাথা উঁচু করে রাখলো, তেজি কণ্ঠে বলল। কিন্তু স্যার, শিক্ষা তো অন্যায় মাথার পেতে মেনে নেয়ার জন্যে না। শান কিছু বলতে গেলে প্রফেসর ঢুকলেন। শান আর প্রফেসর একসাথে ঢুকার কথা ছিল, কিন্তু ওনার ফোন আসার ফলে দেরিতে ঢুকলেন এবং ঢুকে পরিচয় করিয়ে দিলেন শানকে। শান স্বাভাবিক হলেও সরু দৃষ্টিতে তাকালো তাসফিয়ার দিকে। তাসফিয়া তখন বলে উঠল। স্যার, বসবো? প্রফেসর বলে উঠল। শান মৃদু হাসলো। এরকম প্রশংসা নতুন না তার কাছে, তবু আজ একটু অন্যরকম লাগলো। কারণ কারো চোখে জেদ আর কারো ঠোঁটে নীরব প্রতিবাদ। ক্লাস শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে রিকশায় উঠেছে তাসফিয়া, জুবায়ের বারবার আসতে চেয়েছিল। তাসফিয়া নিষেধ করেছে। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো শান বাইকের নিচে পড়ে আছে। আটকে উঠল তাসফিয়া। তাড়াতাড়ি করে রিকশা থামাতে বলে কোনো রকম রিকশা থেকে নেমে দৌড়ে শানের কাছে যেতেই দেখলো শানের কপাল বেয়ে রক্ত ঝরছে, পাটা বাইকের নিচে। শানের চোখ বন্ধ। তাসফিয়া দ্রুত শানকে ডাকলো। নো রেসপন্স। শান ভাইয়া, শান ভাইয়া। কি মনে করে বলল। শান স্যার, এসব কি করে হলো? চোখ বন্ধ করে শান বলল। বাইকটা পা থেকে সরানোর ব্যবস্থা করো। তাসফিয়া অস্থির হয়ে উঠল। দুহাতে বাইক সরানোর চেষ্টা করতে করতে তার নিঃশ্বাস যেন এলোমেলো হয়ে গেল। শানের পা মুক্ত করতে পারছে না। আশেপাশে কেউ নেই সাহায্যের জন্য। রিকশা মামাও চলে গেছে। তার চোখে তখন শুধুই আতঙ্ক। কিছু হবে না, হবে না কিছু।
নিজেই নিজেকে আশ্বাস দিচ্ছে যে যেন শানের চেতনা ধরে রাখতে পারলে সবই ঠিক হয়ে যাবে। শান ধীরে ধীরে চোখ খুলল। তাসফিয়ার অস্থিরতা, কাঁপতে থাকা ঠোঁট আন্দাজ করলো যেন ভেজা চোখ দেখে এক মুহূর্ত থমকে গেল। চোখ যেন সব বলে দিচ্ছে। অবাক চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এই কি সেই তাসফিয়া যে ক্লাসের চোখে চোখ রেখে বলেছিল শিক্ষা তো অন্যায় মাথা পেতে মেনে নেওয়ার জন্য না। এখানে সে যেন একেবারে অন্য কেউ, একটা মায়াবী কোমল অসহায় চেহারা। শান মনে মনে ভাবলো, কোনটা আসল তাসফিয়া, প্রতিবাদী নাকি ওই অপূর্ব কোমল মুখটা? তাসফিয়া তখন শানের মাথায় কাপা হাত রেখে বলল। ভয় পাবেন না, কিছু হবে না, আমি আছি। শান এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কেউ বলে উঠল। তাসফিয়া প্রথমে বুঝতে না পেরে হকচকিয়ে তাকালো। তার সামনে রিক্সা মামাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাথে আরেকজন রিক্সা মামা। তাসফিয়া কিছু বলতে গেলেই প্রথম রিক্সা মামা বললেন। তাসফিয়া উঠে দাঁড়ালো। দুই রিক্সা মামা মিলে প্রথম রিক্সায় শানকে বসিয়ে তাসফিয়াকে বসতে বলল। তাসফিয়া ইতস্তত করতে গিয়ে বসে ধরল শানকে। শানের মাথা তাসফিয়ার কাঁধে। তাসফিয়ার খুব আনিজি লাগলেও সেদিকে পাত্তা দিল না। বিপদের সময় এগুলো ভাবলে চলবে না। শানের পুরোপুরি সেন্স চায়নি, তবুও চোখ বন্ধ করে আছে। রিক্সা চলতে শুরু করেছে হাসপাতালের উদ্দেশ্যে। তাসফিয়ার হঠাৎ শানের বাইকের কথা মনে হতেই শানকে ডাকলো। শুনেন, আমার কথা শুনতে পাচ্ছেন? শান নড়ে চড়ে উঠল। তাসফিয়া আবারও বলল। আপ- আপনার বাইকের কি হবে? শান বিড়বিড় করে বলল। আগে আমাকে নিয়ে ভাবো। তাসফিয়ার কানে অস্পষ্ট পৌঁছাতেই তাসফিয়া বলল। কি বললেন? রিক্সা মামা বললেন। চুপ হয়ে গেল তাসফিয়া, কিন্তু মনের ভেতর অস্থির লাগতে শুরু করলো। হাসপাতালে বসে আছে তাসফিয়া। শানের কপালে ব্যান্ডেজ করা হয়েছে, পা ভাঙেনি, তবে ফ্র্যাকচার চিত ধরেছে। শান বসে আছে। রিক্সা মামারা চলে গেছেন, কিছুতেই তারা ভাড়া নেয়নি। তাদের একটাই কথা, এটা একটা বিপদ, বিপদের সময় পাশে থাকতে পারাটাই শান্তি। সেটা টাকা দিলে কষ্ট লাগবো। তাই তাসফিয়া আজ জোর করেনি, কিন্তু হাসপাতালে বসে এসে কি করবে ভাবতে ভাবতে শানকে বলল। আমি বাড়ি যাব। শান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে বলল। তোমাকে কি ধরে রেখেছে? অপমানিত বোধ করলো তাসফিয়া। এই লোক এর জন্যে সে এত কিছু করলো, আর তার কি ব্যবহার। দরজার কাছে যেতেই শান বলল। আমার জন্য একটু উবার বুক করো, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। রাগ হলো তাসফিয়ার। এই বলে তোমাকে কি ধরে রেখেছি? আবার বলে উবার বুক করো। আমাকে কি মনে করে সে? পেছনে ঘুরে খুব দ্রুত শানের কাছে গিয়ে বলল। এই মুহূর্তে কাজিন। শানের স্বাভাবিক উত্তর, অথচ তাসফিয়ার রাগে মাথা ফেটে যাচ্ছে। শান চোখ সরিয়ে জানালার দিকে তাকিয়ে রইল। তাসফিয়া দাঁড়িয়ে কিন্তু নড়ছে না। তার কণ্ঠ রাগে আর অপমানে কাঁপছে। দেখুন কি মনে করেন আপনি আমায়? হ্যাঁ, আপনি আমাকে কাজিন ভাবেন তাই তো? ঠিক আছে, আপনি আমার শিক্ষক। আপনার প্রতি সম্মান দেখিয়ে আমি এতক্ষণ চুপ ছিলাম। শান ঠোঁট চেপে হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। তোমার সম্মানটা যেন কেবল মুখের সীমাবদ্ধ, চোখে তো সেটা দেখলাম না। তাসফিয়া এক পা এগিয়ে এলো। আমি যদি সম্মান না করতাম তবে এই মুহূর্তে আপনাকে একা ফেলে চলে যেতাম। আপনি যেভাবে কথা বলছেন তাতে পাশে থাকার কোনো কারণ নেই। তবে চলে যাওনি কেন? শানের গলায় ছিল চাপা প্রশ্ন। তাসফিয়া চুপ করে গেল। কারণটা সে নিজে জানে না। হয়তো হয়তো ভদ্রতা, হয়তো দায়িত্ববোধ, তবে সেটা প্রেম নয়, সহানুভূতিও নয়। একটা মানুষ হিসেবে আরেকটা মানুষকে বিপদে একা না ফেলে যাওয়ার শিক্ষাই শুধু। তাসফিয়া চোখ নামিয়ে নিল, তারপর ধীরে বলল। উবার আপনি নিজেই বুক করে নিন স্যার। আপনি তো আমাকে ধরে রাখেননি তাই না? এই বলে সে ঘুরে গেল। শানের চোখের কোণে ক্লান্তির ছাপ। সে ফোনে একবার হাত রাখলো, তারপর হঠাৎ হাত থেমে গেল। হাঁপিয়ে উঠে বেডে হেলান দিয়ে চোখ বন্ধ করলো সে। হয়তো সে ভাবলো, তাসফিয়া চাচা বলেছে সেটা কি সত্যি? এত অবিবেচক ছিল? হাসপাতালের বাতাস ঠান্ডা, কিন্তু তাদের মধ্যকার ব্যবধান যেন আরও জমাট বাঁধল। হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে এসে তাসফিয়া থমকে দাঁড়ালো। বুকের ভেতরটা গরম হয়ে আছে, হাত দুটো ঠান্ডা। রাগ আর অপমানে তার পা চলছিল না। কিন্তু এখন হাতের ফোনটা বের করতে বুক ধড়াস করে উঠল। আননোন নাম্বার ফোন দিয়েছে। একটা রিং, দুইটা, তিনটা। তাসফিয়া তাকিয়ে রইল, ধরবে কিনা ভাবছে। তারপর ফোন কেটে গেল। সে আবার হাঁটতে শুরু করলো, কিছুটা দ্বিধা, কিছুটা আত্মঅহংকার নিয়ে। তখনই পেছন থেকে নার্সের কণ্ঠ শুনলো। তাসফিয়া থমকে দাঁড়ালো। ব্যাগ খুলে দেখলো সত্যি একটা কাগজ ছিল। এক গাল নিঃশ্বাস ফেললো সে। এই ছেলের প্রতি আমার জীবনটাই দায়বদ্ধ হয়ে যাচ্ছে বুঝি। তাসফিয়া প্রেসক্রিপশনটা হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন কাগজটা নয়, একটা অদৃশ্য বাধ্যবাধকতা তার দিকে তাকিয়ে আছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে নিজের কাঁধের ব্যাগ ঠিক করলো। উবার না হোক, কাগজটা তো দিতেই হবে। সেটাও না হয় আমারই দায়িত্ব। নিজেকে যেন বোঝায় সে, কিন্তু ভেতরে কোথায় যেন জানে শুধুই দায়িত্ব নয়, কিছুটা টানও আছে।
যার ভাষা এখনো খুঁজে পায়নি সে। হাসপাতালের করিডোর দিয়ে আবারও উপরে উঠতে উঠতে তার পায়ের শব্দ গমগমে ঘরে নিঃশব্দ আঘাতের মতো লাগছিল। দরজার সামনে এসে দাঁড়াতেই দেখে শান বেডে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ, কপালের ব্যান্ডেজে আলো পড়ে এক অদ্ভুত শীতলতা ফুটে উঠেছে। তাসফিয়া দরজায় হালকা শব্দ করতে শান ধীরে চোখ খুলল। তাদের দুজনের চোখ এক মুহূর্তে মিলল। তারপর তাসফিয়া ঠান্ডা সংযত গলায় বলল, আপনার প্রেসক্রিপশনটা ভুল করে আমার ব্যাগে ছিল, দিয়ে যাচ্ছি। শান হাত বাড়িয়ে কাগজটা নিল, কিছু একটা বলবে এমন মুখভঙ্গি করলো, কিন্তু শব্দ আটকে গেল গলার কাছে। তাসফিয়া তখনই ঘুরে দাঁড়ালো, কিন্তু শান খেয়াল করলো তাসফিয়ার পায়ের গতি আর আগের মতো দ্রুত নয়, ধীর, দ্বিধা ভরা। তারপরে দরজা বন্ধ হয়ে গেল। শান কাগজটা হাতে ধরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তার চোখে ক্লান্তি, কিন্তু মন যেন অন্য কিছুর বোঝা বইছে। হাসপাতালের বাতাসে তখন অদ্ভুত এক নীরবতায়, নীরবতা যেন প্রশ্ন ছুড়ে দেয়। সবকিছু কি সত্যিই শেষ, নাকি এই শুরু হবার ঠিক আগের মুহূর্তে এটা? তাসফিয়া ঘুমানোর চেষ্টা করছে। আলো নিভে গেছে ঘরে, কিন্তু ও মাথার ভেতর আলো জ্বলে। শানের মুখ, তার কণ্ঠ, সেই তীক্ষ্ণ দৃষ্টি বারবার ফিরে আসে। তোমাকে কি ধরে রেখেছি? কথাটা যেন বালিশের নিচে কাটার মতো বিচ্ছে। রাগ আর অপমান দুটোই ঠিকঠাক জায়গায় আছে, কিন্তু কোথাও একটা চিনচিনে টান অনুভব করে সে। কেমন আছে মানুষটা? কপালের ব্যান্ডেজটা ঠিক আছে তো? হঠাৎ অন্ধকার ঘরটা একটা কাঁপুনি এনে বাজতে শুরু করলো ফোন। তাসফিয়া হঠাৎ উঠে বসলো, বুকের মধ্যে ধরাস করে উঠলো কিছু একটা। হাতটা ফোনের দিকে গেল, কিন্তু থেমে রইল মাঝপথে। আনোর নাম্বার, আবার সেই নাম্বার। কে হতে পারে? যদি ও হয়, কিন্তু ওর তো ফোন নষ্ট। রিং চলছে, একটা, দুইটা, তিনটা। শেষমেশ একরাশ দ্বিধা নিয়েও ফোনটা কানে নিল সে। হ্যালো? ওপাশে এক মুহূর্তের নীরবতা, তারপর কণ্ঠস্বরটা এলো ক্লান্ত, ভারী, তবুও মনে হলো কত পরিচিত। তুমি ফিরেছো তো ঠিকঠাক? তাসফিয়ার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। স্যার? ফোনটা এক নার্সের, আমারটা তো। নষ্ট, জানি। ওপাশে নীরবতা। তাসফিয়া ঠোঁট কামড়ে বলল একটু নরম গলায়। আপনি কেমন আছেন এখন? শানের কণ্ঠ এবার একটু শান্ত। এই প্রশ্নটা শুনতেই তো ফোন করলাম। তাসফিয়ার বুকের মধ্যে হালকা কাঁপুনি। রাতটা নিঃশব্দ, আকাশে চাঁদ নেই, কিন্তু ওই নামবিহীন নম্বর থেকে আসা কণ্ঠস্বর, শুধু একটা ছোট্ট প্রশ্ন শুনতে চাওয়া, তাসফিয়ার ভেতরে আলো জ্বেলে দিল। তাসফিয়া মুখে সামান্য দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করলো। স্যার, আপনার মা কি জানেন আপনার এই অবস্থা? শান চোখ ভাসিয়ে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর ধীরে ধীরে বলল। মা জানে, নার্সের ফোন দিয়ে জানিয়েছে। তাসফিয়া একটু অবাক হয়ে বলল। আপনার মা হসপিটালে আসতে চান? শান হালকাভাবে কাপা গলায় উত্তর দিল। চাই, কিন্তু আমি কাউকে খুব কাছে যেতে দিই না। মা অনেক কষ্ট করছে, কিন্তু আমি যেন বেশি কষ্ট না দিই। তাসফিয়ার চোখে এক মুহূর্তে নরম ভাব ফুটে উঠল। আপনি একা লড়াই করছেন স্যার? শান চোখ মুছতে গিয়ে মুখ ফিরিয়ে নিল। হয়তো আমি চাই না কেউ আমাকে দুর্বল দেখুক। তাসফিয়া বুঝতে পারলো শানের এই নির্জনতার পেছনে মায়ের প্রতি একটা মিশ্র অনুভূতি, ভালোবাসা, নিজেকে রক্ষা করার একটা ঢাল। আপনি একা নন স্যার। শান নিঃশ্বাস ফেললো, যেন একটু হালকা হলো মন। শব্দেরা হারিয়ে যায়, কিন্তু অনুভবেরা থেকে যায়। তাসফিয়া ফোনটা কানে চেপে ধরলো আরও একটু, যেন শানের কণ্ঠস্বরটাকে বুকের ভিতর টেনে যাচ্ছে কেমন। আপনি খাবার খেয়েছেন? ওপাশে এক চিলতে হাসির সুর। তুমি বললে এখন খেতে ইচ্ছে করছে। তাসফিয়ার মুখে অদ্ভুত এক টান, রাগের ছায়া এখনো পুরোপুরি মুছে যায়নি, কিন্তু তবুও একটা কোমলতা চোখে এসে বসেছে। এভাবে মাঝরাতে ফোন করে মানুষের উপর প্রভাব ফেলতে চাইলে একদিন কেউ অভ্যস্ত হয়ে যাবে স্যার। শান একটু থেমে বলল। তুমি অভ্যস্ত হতে চাও? তাসফিয়া চুপ করে যায়। এমন প্রশ্নের আমি কোনো তো- প্রস্তুতি ছিল না তার। আমি তো শুধু জানতে চেয়েছিলাম আপনি ঠিক আছেন কিনা। তুমি যদি না এসে কাগজটা না দিতে, তাহলে হয়তো এখনো মাথা মাথা ঘুরে পড়ে থাকতাম, বুঝছো? স্যার, আপনি মাঝে মাঝে এমন কথা বলেন, আমি বুঝি না এগুলো অপমান নাকি কৃতজ্ঞতা। শানের গলা এবার একটু কোমল হলো। তুমি বুঝলে ভালো হতো, আমি নিজেও সবটা বুঝে উঠতে পারিনি এখনো। তাসফিয়া জানে এই কথোপকথনের একটা শেষ আছে, এই রাতেরও, কিন্তু তার মনে হচ্ছে এই রাতটা একটা শুরুর মতো। ফোনের ওপাশে শানের নিঃশ্বাস শোনা যায়। আবার দেখো, আমি কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না। যা বলছি সরাসরি। আমাকে বিয়ে করবে? তাসফিয়া শানের কথায় যেন আকাশ থেকে পড়লো। আজ কলেজে এসে ক্লাসে শান বারবার তার দিকে তাকাচ্ছিল। বিষয়টা তাসফিয়া শুরু থেকেই খেয়াল করেছে, তবুও খুব একটা পাত্তা দেয়নি। ক্লাস শেষ হতে শান তাকে দেখা করতে বলে ছুটির পর, আর দেখা হওয়ার পরে এই অপ্রত্যাশিত ঘটনা। তাসফিয়া এখনও বাকরুদ্ধ কি বলবে বুঝে উঠতে পারছে না, হতবুদ্ধির ন্যায় ফ্যাল করে তাকিয়ে আছে। শান কোনো তাসফিয়ার রেসপন্স না পেয়ে বলল। কানে কি শোনো না? কিছু বলেছি তো?
তাসফিয়ার যেন হুঁশ ফিরল। সে আজকাল বিয়ে নামক শব্দটাকে ভয় পায়। শানের মুখে বিয়ের কথা শুনে অতীতের কিছু স্মৃতি যেন সামনে এসে ধরা দিল। আমতা আমতা করে কিছু বলতে গিয়েও কথা আটকে গেল। হঠাৎ শানকে ঝাপসা দেখা শুরু করলো। আচমকা মাথা ঘুরে জ্ঞান হারালো তাসফিয়া। শান তাড়াতাড়ি করে তাসফিয়াকে ধরলো। তাসফিয়া অস্ফুট স্বরে পড়ল। আমাকে ধরবেন না, পাপ হবে। শান শুনেও যেন শুনলো না। রিকশায় উঠে তাসফিয়াকে নিয়ে বসলো। হাসপাতালের উদ্দেশ্যে রিকশা চলতে শুরু করলো। হাসপাতালে ভর্তি করা হলো তাসফিয়াকে। স্যালাইন চলছে। ইতিমধ্যেই তাসফিয়ার বাড়ির সবাই উপস্থিত হয়েছে। শান জুবায়েরকে জানাতে জুবায়ের তড়িঘড়ি করে সবাইকে নিয়ে উপস্থিত হয়েছে। তাসফিয়ার মায়ের পাগল প্রায় অবস্থা। ডাক্তার জানিয়েছে প্যানিক অ্যাটাক হয়েছে তাসফিয়ার। জুবায়ের তার ছোট মাকে বলল, অতীতের চাপ কিংবা ট্রমা থেকে এই ধরনের অ্যাটাক হয়েছে। তাসফিয়ার মা কান্না মিশ্রণ গলায় বলল, আহ আহ আমি আমার মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছি। আমি দোষী। আমার জন্য আমার মেয়েটা আজও ট্রমাটাইজ। মাঝে কেটে গিয়েছে বেশ কিছুদিন। তাসফিয়া এখন বাড়িতে, তবে কারোর সাথে কথা বলতে চায় না। নিজেকে কেমন ঘরবন্দি করে ফেলেছে। আজ শান এসেছে তাসফিয়ার বাড়িতে। তাসফিয়ার এই অবস্থার জন্য শান নিজেও খুব অপরাধ বোধ করছে। শান বসার ঘরে জুবায়েরকে বলল। তাসফিয়ার কি অবস্থা ভাই? জুবায়ের মন খারাপ করে বলল, একদম ভালো না ভাই। মেয়েটা যে রুম থেকে বের হয় না, ওইদিকে ছোট মাও ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। আমার বোনটার এই অবস্থা মানতে পারি না। তখনই পৃথা এসে বলল, জুবাইর ভাই, তাসফিয়া আপু দরজা ধাক্কা দিতে গিয়ে ভিতরে কিছু পড়ার শব্দ হলো, চলেন তাড়াতাড়ি। শান জুবায়ের দুজনেই দৌড়ে তাসফিয়ার দরজার সামনে গেল। অনবরত দরজা ধাক্কা দিতে লাগলো, কিন্তু কোনো রেসপন্স পাওয়া গেল না। নিরুপায় হয়ে দরজা ভেঙে ফেললো। ভেতরে প্রবেশ করতে তাসফিয়াকে দেখে আটকে উঠলো সবাই। তাসফিয়া নিচে পড়ে আছে, তবে জ্ঞান আছে। অস্পষ্ট স্বরে কিছু বলছে। শান দৌড়ে তাসফিয়ার মাথা ধরে বলল, কি হচ্ছে তাসফিয়া? এমন করছো কেন? কি সমস্যা বলো। আমি কি ভুল করেছি? আচ্ছা, আমি আর তোমাকে বিয়ের কথা বলবো না, তবুও তুমি ঠিক হয়ে যাও। ঘরের সবাই অবাক চোখে তাকালো শানের দিকে, কিন্তু শানের সেদিকে হুঁশ নেই। সে তো তাসফিয়ার জন্য অস্থির। শানের কণ্ঠে কাঁপন, চোখে অস্থিরতা। তাসফিয়ার মাথা কোলে রেখে সে বারবার বলছে, প্লিজ তাসফিয়া, চোখ বন্ধ করো না, তুমি ঠিক হয়ে যাবে। জুবায়ের তড়িঘড়ি করে বলল, পৃথা গাড়িটা বের করতে বলো, হাসপাতালে নিতে হবে ওকে। তাসফিয়ার ঠোঁট কাঁপে। গলা থেকে অস্পষ্ট একটা আওয়াজ বের হয়। মা, মাকে দেখে রেখো। শানের চোখ ছলছল করে ওঠে। গলা বুঝে আসে। সে তাসফিয়ার কপালে হাত দিয়ে ফিসফিসিয়ে বলে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে তাসফিয়া, আমি আছি তোমার পাশে। তুমি আর একটা কথা বলবে না। হাসপাতালে চলো, এখন শুধু চোখটা খোলা রাখো দয়া করে। তখনই জুবায়ের ও পৃথা মিলে তাকে গাড়িতে তুলে গাড়িটা ছুটে চলে। এত কিছুর মাঝে শানের বলা কথাগুলো শোনা হলো না কারো। হাসপাতালে ডাক্তার বের হয়ে এলে সবাই ছুটে যায় তার কাছে। ডাক্তার বললেন, স্ট্রং ইমোশনাল ব্রেকডাউন, মানসিক চাপে অনেকক্ষণ না খেয়েছিল, রক্তচাপও বেশ নিচে নেমে গিয়েছিল, এখন স্টেবল, তবে সাবধান থাকতে হবে, কোনো মানসিক ধাক্কা যেন না লাগে। জুবায়ের চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু শান তখনও অস্থির। ডাক্তার একটু ইতস্তত করে বললেন, ডাক্তার, ওর মানসিক চাপের কারণ তো আমাদের জানা নেই, যদি জানতাম। এমন কিছু ঘটেছিল কি যেটা ওকে গভীরভাবে প্রভাবিত করতে পারে? কোনো সম্পর্কের জটিলতা, পারিবারিক দ্বন্দ্ব? শান আর জুবায়ের দুজনে একে অপরের দিকে তাকায়। শান কিছু না জানলেও জুবায়ের সবটাই জানে। শান মনে মনে ধীরে ধীরে বলে, হয়তো ও আমার প্রস্তাবটা নিতে পারেনি ঠিকভাবে, না বলেও কিছু বলেছিল, কিন্তু আমি বুঝিনি। ডাক্তারের চোখে চিন্তার ছাপ। তাহলে এমন কিছু আছে যেটা ওর মধ্যে অপরাধবোধ তৈরি করেছে। আপনারা সবাই মিলে ওকে বোঝান, ওকে সময় দিন, আর হ্যাঁ, একজন সাইকোলজিস্টের সঙ্গে দেখা করানো উচিত হবে। রাতে হাসপাতালের কেবিনে তাসফিয়া ঘুমিয়ে আছে। শান চুপচাপ বসে। জুবায়েরও আছে, তবে এখন ওয়াশরুমে গিয়েছে। শান তখন ধীরে ধীরে ফিসফিসিয়ে বলল, আমি জানি না তুমি কেন এমন হলে, কিন্তু আমি এখন আর কোনো প্রশ্ন করব না। তুমি ঠিক হয়ে ওঠো, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো। শুধু আর হারিয়ে যেও না প্লিজ। কেবিনের ঘড়িতে তখন রাত ৩টা। জুবায়ের ঘুমে আচ্ছন্ন। হাসপাতালের নিস্তব্ধতায় কেবল অক্সিজেন মেশিনের টুংটুং শব্দ শোনা যায়। শান চুপচাপ বসে তাসফিয়ার হাত ধরে আছে। চোখ লাল, মুখে এক অসহ্য নীরবতা। হঠাৎ করে তাসফিয়ার আঙ্গুল একটু নড়ে ওঠে। শান সাথে সাথেই সামনে ঝুঁকে আসে। তাসফিয়া, তুমি শুনতে পাচ্ছ? তাসফিয়ার চোখ ধীরে ধীরে খুলে, কণ্ঠে ভাঙা স্বর। আপনি এখনো আছেন? শান মাথা নাড়ে। হ্যাঁ, আমি আছি, আমি কোথাও যাইনি। তুমি একটু ভালো আছো এখন? তাসফিয়া চোখ বন্ধ করে, যেন কোনো সিদ্ধান্ত নিচ্ছে। তারপর খুব আস্তে বলে, আমি ভেবেছিলাম চলে গেলেই সব সহজ হবে। শান একদম চুপ। তাসফিয়ার প্রতি তার মনোযোগ ছিন্ন হয় না এক সেকেন্ডের জন্য। শান কাপা গলায় বলে,
জানেন, আমার মা জোর করে বিয়ে দিয়েছিল আমাকে। আমি তখন মাত্র ক্লাস 9-এ। আমি যখন বলেছিলাম আমি পারবো না, তখন মা বলেছিল এ বিয়ে না করলে আত্মহত্যা করবে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তখন জুবাইর ভাইয়াও এখানে ছিল না, বাবা বাইরে থাকতো। সব মিলিয়ে আমায় বাঁচানোর মতো কেউ ছিল না। এই কথা আগে কেন বলো নাই? কারণ আপনিও পালিয়ে যেতেন। আমার মতো ভাঙাচোরা মেয়ের জীবনে কেউ থাকতে চাইবে না। সেখানে আপনি আমায় বিয়ে করতে চেয়েছিলেন। আমার তো বিয়ের নাম শুনলেই ভয় করে। ভালোবাসা নামক জিনিসটা আমার মতো মেয়ের জন্য যন্ত্রণাদায়ক। এবার শান একটু নড়ে বসে তাসফিয়ার কপালে হাত রাখে। আমি পালাতে আসিনি তাসফিয়া, আমি থেকেছি, থাকবো। যতদিন তুমি বলতে চাও আমি শুনবো। তাসফিয়া হালকা হেসে চোখে পানি এনে বলল, তাহলে শুনেন, আমার সেই সংসার ছিল একটা জাহান্নামের মতো। ছেলেটা প্রতিদিন আমায় ভাঙতো, কেবল মেরেই না, শব্দ দিয়েও। আমার শরীর নয়, আত্মা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। একসময় আমি নিজেই নিজেকে মানুষ ভাবা বন্ধ করে দিয়েছিলাম। শানের চোখ থেকে এবার অশ্রু গড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে বলে, তোমার এই সাহসের সামনে আমার সব অহংকার ছোট হয়ে যায়। তুমি আমাকে কিছু না বললেও আমি বুঝতে পারতাম তুমি আলাদা। কিন্তু আজ জানলাম তুমি বেঁচে থেকেছ মরে গিয়েও। এখন তোমার জন্য আমি শুধু এক ভালোবাসা না, এক আশ্রয় হতে চাই। তাসফিয়া তার দিকে তাকিয়ে থাকলো, যেন নতুন ভরসা পেল। খুব আস্তে বলল, আপনি থাকেন শান, শুধু থাকেন। শান কেবল তার হাতটা ধরে জবাব দেয়, আমি থাকবো তাসফিয়া, এবার তুমি ঘুমাও, নতুন সকাল তোমার অপেক্ষায়। মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। তাসফিয়ার ভেতর এখন খানিকটা শান্তির ছায়া। শানের কথায় মনে জাগে এক ধরনের আশ্রয়। ওদের কথাবার্তা এখন নিয়মিত হলেও ফেলে আসা অতীত এখনো যেন অদৃশ্য ছায়ার মতো পাশে পাশে হাঁটে। সেদিন সন্ধ্যায় রুমে একা বসে বইয়ের পাতায় চোখ রেখেছিল তাসফিয়া। হঠাৎ মোবাইল বেজে উঠল। স্ক্রিনে নাম দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি। শান, স্যার কলিং। অভ্যাসবশত ফোনটা রিসিভ করেই বলল। আসসালামু আলাইকুম স্যার। ওপাশ থেকে শানের কণ্ঠে পরিচিত মৃদু হাসি মেশানো সুর। ওয়ালাইকুম আসসালাম মিস, আপনি কি আর কলেজে আসবেন না? তাসফিয়া হেসে বলল। কলেজে গেলে কি আপনাকে দেখা যাবে স্যার? শান একটু হাসলো, তারপর হালকা দুষ্টমি মেশানো গলায় বলল, দেখি তো মিস্টেজ করে ফেলেছেন, দেখি তো মিস্টেজ করে ফেলেছেন নাকি? আমাকে দেখার খুব ইচ্ছা মনে হচ্ছে। তাসফিয়া খানিক লজ্জা মেশানো গলায় জবাব দিল। না তো, এমনি বললাম। শান তখন একটু থেমে গলায় গাম্ভীর্য রেখে বলল, তবে আমি বলছি ফিরে আসুন। ক্লাসের বই ছাড়াও এখানে একজন আছে যে প্রতিদিন আপনার অনুপস্থিতি টের পায়। তাসফিয়া কিছু বলে না, কিন্তু চোখের কোণে হালকা ভেজা ছায়া আর বুকের ভিতর যেন এক নিঃশব্দ স্পন্দন। পরদিন সকাল, কলেজের ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলটা ঠিক করছিল তাসফিয়া। হিজাব পরে সব সময়। ইউনিফর্মটা গতকালই বানানো হয়েছে। মাস্ক পরার অভ্যাসটা এখনো রয়ে গেছে। চুপচাপ পরে নিল। আজ অনেকদিন পর মনকে খানিকটা শক্ত করে সে প্রস্তুত হচ্ছিল কলেজে ফেরার জন্যে। হাতে ব্যাগটা তুলে কাঁধে ঝুলিয়ে সিঁড়ি দিয়ে নামছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল একটা মেসেজ, অচেনা নাম্বার থেকে। তাসফিয়ার চোখ আটকে গেল সেই কথাগুলোর উপর। এক মুহূর্তে বুকের ভিতর কেঁপে উঠল পুরনো সব যন্ত্রণা। চোখের কোণে জমে উঠল এক বিন্দু পানি। মনে পড়ল সেই দিনগুলো, যেখানে কিছু না বলেও তাকে দোষী বানানো হয়েছে, বারবার ভেঙে দেওয়া হয়েছে এর নিজের প্রতি বিশ্বাস। ভালোবাসা নামের সম্পর্কে এই শুধুই চাওয়া পাওয়ার দায় চাপানো হতো আর চাহিদা মেটানো হতো। কিন্তু এই কদিনে শানের প্রতিটা কথাই সে বুঝেছে তার কোনো দোষ ছিল না। সে শুধু তার মায়ের ইচ্ছার ছায়ায় ভুল সময়ে ভুল মানুষের হাতে পড়েছিল। শান কখনো একটিবারও দোষ দেয়নি তাকে, বরং প্রতিটা কথাই বুঝিয়েছে। ভালোবাসা দোষ দেখে না। তাসফিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, চোখের পানি মুছে ফেলে, নিজেকে বলে, আর না, এবার নিজেকে দোষ দেওয়া নয়। আমি শুধু ভালোবাসবো নিজেকেও আর তাকেও, যে সত্যিই পাশে আছে। ফোনটা অফ করে ব্যাগে ঢুকিয়ে দেয় তাসফিয়া। আর তারপর একটা ছোট্ট দৃঢ় হাঁটা, একটা নতুন দিনের দিকে, এক নতুন আত্মবিশ্বাসে। তখনই তাসফিয়া ভার্সিটিতে গেল, কিন্তু অদ্ভুত এক অনুভূতি তাকে জর্জরিত করছিল। শান যেন তাকে ইগনোর করছে। সে ভালোভাবে লক্ষ্য করে নিজের মনে নিজেই বলল, আবার কি ভুল মানুষ এলো জীবনে? এইসব চিন্তার মধ্যে হঠাৎ শান বলে উঠল। অতীত দেখে না, এটা ক্লাস মিস। তাসফিয়া হকচকিয়ে তাকিয়ে রইল, কিন্তু শান কোনো রকম তোয়াক্কা না করে আরো কড়া স্বরে বলল, আমার ক্লাসে মনোযোগ না থাকলে বাইরে যেতে পারেন, দরজা খোলা আছে। শানের কঠোর কথায় তাসফিয়ার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখ বেয়ে অঝোরো ধারায় পানি পড়তে শুরু করলো। অপমানিত বোধ করে চারিদিকে তাকিয়ে মিহি গলায় কেঁদে বলল। সরি স্যার। তখন শান আরো জোর গলায় বলল, লাস্ট টাইম, এটা যেন না হয়। তাসফিয়া চোখ মুছে বসে পড়ল, নীরবে চেয়ে থাকলো। ক্লাস শেষ হতেই তাসফিয়া গেটের কাছে দাঁড়ায়। তখনই কেউ একজন বলে উঠল,
ভয়ে দুপা পিছিয়ে চারিদিকে তাকালো তাসফিয়া। পেছনে যেতে গিয়ে একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়েও গেল। ব্যথায় আশূচক শব্দ আওড়ালো, দু চোখ বেয়ে আবারও পানির অজর ধারা নামলো। আজ তার সাথে হচ্ছেটা কি? জীবনে যখন একটু ভালো থাকতে চাইবে তখনই দল বেঁধে দুঃখ হানা দেয়। এত যন্ত্রণা সহ্য হচ্ছে না। আর ইতিমধ্যে জায়গায় ভিড় জমে গিয়েছে। সব ভাবনার মাঝে শানের গলা পাওয়া গেল। এই স্টুপিড মেয়ে, এখানে বসে কি করছো? তাসফিয়া রাগ হলো। এমনিতেই রেগেছিল, তার উপর এসব কথায় উত্তেজিত হয়ে বলল। আমার খুব মজা লাগছে তাই বসে আছি। শান চোখ বড় বড় করে তাসফিয়ার দিকে তাকালো। সবাইকে চলে যেতে বলল। তুমি কি ভেবেছো এটা কোনো নাটকের সেট? মজা লাগছে বলে বসে আছো? তাসফিয়া দাঁত চেপে বলল। হ্যাঁ তাই বসে আছি। আপনার সমস্যা আছে নাকি? শান ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। তুমি নিজের গুরুত্বটা অনেক বেশি ভাবো মিস তাসফিয়া, আর এই অভ্যাসটা বদলানো দরকার। তাসফিয়া বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। এত লোকের সামনে শানের এই কথাগুলো তার গায়ে কাটার মতো বিঁধল। আপনি জানেন না আমি কেমন আছি। তাসফিয়া নিচু স্বরে বলল। তবে মানুষ বদলায় জানতাম, আপনার মতো এত তাড়াতাড়ি তা না দেখলে জানতাম না। শান এক পা এগিয়ে এসে ফিসফিস করে বলল। জানতেও চাই না, তুমি আমার স্টুডেন্ট, শুধু সেই সীমার মধ্যেই থেকো, এর বাইরে কিছু না। তাসফিয়ার চোখে জল চলে এলো, কিন্তু সে তো তা গোপন করার চেষ্টা করলো। শান একবার ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে সবার সামনে উচ্চস্বরে পড়ল। এখন উঠেছ এখান থেকে। চারিদিকে গুঞ্জন শুরু হলো, লোকজন সরে গেছে। তাসফিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু ভেতরে একটা অদৃশ্য কষ্ট জমে গেল, যা সে কাউকে দেখাতে পারল না। অস্পষ্ট গলায় তুচ্ছ হেসে তাসফিয়া বলল। ভালোই হলো, আগেই বুঝিয়ে দিলেন, নয়তো আরো বেশি কষ্ট পেতাম। ভাঙাচোরা মেয়ের কপালে এর থেকে বেশি আশা করাটাও অন্যায়। তাসফিয়া বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকলো। জুবায়ের, জুনায়েদ সবাই বাইরে, বসার ঘরও ফাঁকা। ভালোই হলো, আজ কারো সামনে নিজের ভাঙাচোরা চেহারাটা লুকিয়ে রাখার প্রয়োজন নেই। পা টেনে এগোতে লাগলো সে। চারিপাশে দেয়ালগুলো যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে তার শ্বাসরোধ করছে। বুকের ভিতরটা এত ভারী যেন প্রতিটা নিঃশ্বাসই কোনো বোঝা টেনে আনার মতো কষ্টকর। নিজেকে আজ আগের চেয়েও তুচ্ছ, অযোগ্য, ভীষণ ছোট মনে হচ্ছে। শান, যে নিজের ইচ্ছে এগিয়ে এসে চোখে আশার আলো ছেড়ে দিয়েছিল, সেই শানই আজ বিন্দুমাত্র দ্বিধা না করে সবটুকু ভেঙে মাটিতে ফেলে দিল। বিছানার কোণে গুটিসুটি মেরে বসে তাসফিয়া ফিসফিস করে বলল। আসলে আমি হয়তো বেশি আশা করেছি। শানের মতো ছেলে আমার মতো এলোমেলো মেয়েকে কেন ভালোবাসবে? হয়তো শান শুধু মুহূর্তের একটা অনুভূতিতে, সামান্য ভালো লাগা থেকে কথাগুলো বলেছিল। অথবা আসলে কখনোই তার মনে কিছু ছিলই না, সবই ছিল আমার নিজের ভুল বোঝা। কিন্তু মন মন তো কোনো নিয়ম মানে না। একবার যে স্বপ্নের রং লেগে গেছে, তাকে কি এত সহজে মুছে ফেলা যায়? চোখ বেয়ে অঝোর ধারা নেমে এলো। বুকের গভীর থেকে নিঃশব্দ কণ্ঠে শব্দ বেরিয়ে এলো। এই মনকে কিভাবে শান্ত করব আমি? আল্লাহ, আমি আর কত সহ্য করব? তাসফিয়া বিছানায় বসে হাতের তালু দিয়ে চোখ মুছল, কিন্তু চোখের পানি যেন থামার কোনো নাম নেই। মনে পড়ছে অতীতের প্রতিটি ক্ষত। একবার, শুধু একবারও ভালোবাসা তার জীবনে আশ্রয় দেয়নি। ভালো লাগা হতে পেরেছি, কিন্তু ভালোবাসা পাইনি। শানকে আমার কাছে মনে হয়েছিল ব্যতিক্রম, একটা ভিন্ন মানুষ, যে হয়তো আমার সব ভাঙা টুকরো জোড়া লাগাতে পারবে। কিন্তু আজ শানু স্পষ্ট করে দিয়ে গেল, ভালোবাসা তোমার জন্য নয় তাসফিয়া। বুকের ভেতরটা হু হু করে উঠল। কেন বারবার এমন হয়? সে কি সত্যিই ভালোবাসার অযোগ্য, নাকি পৃথিবীটা এমন যেখানে তার জন্য কারো মন নেই? তাসফিয়া চুপচাপ বালিশে মুখ লুকিয়ে ফেলল। নীরব রাতের আধার গিলে নিচ্ছে তার প্রতিটি শ্বাস, আর মনে একটা কথায় প্রতিধ্বনিত হচ্ছে। হয়তো সত্যি আমার জন্য কোনো ভালোবাসা নেই। হঠাৎ ফোনে মেসেজ এলো। তাসফিয়া ভাবলো হয়তো শান, কিন্তু তাসফিয়ার হৃদয় কেঁপে উঠল মেসেজ পড়ে। মেসেজটা পাঠানোর নাম অচেনা, কিন্তু শব্দগুলো ভীষণ হুঁশিয়ার ভেতর ঢুকিয়ে দিল। তাসফিয়া ভয় পেল, হৃদয়টা যেন মুহূর্তে কাঁপতে শুরু করলো। সে জানতো, যদিও সন্দেহ ঠিক হয়, তাহলে এই নামটাই রাহিত, তার জীবনের সবচেয়ে বড় আতঙ্ক। রাহিত যে শুধু নাম শুনলে তাসফিয়ার বুক ধুক করে ওঠে, যে অতীতের অন্ধকারে তার মনটাকেও ছিঁড়ে দিয়েছিল, আর এখন সে অতীত যখন সরাসরি সামনে এসে দাঁড়িয়েছে মেসেজের আকারে। তাসফিয়া হাত কাঁপিয়ে ফোনটা ঝুঁকিয়ে রাখলো, চোখে অন্ধকার, মুখ ঢেকে নিয়ে ভাবতে লাগলো। এখন কি করব? এই ছায়াটাও কি কখনো মুক্তি দেবে আমায়? যদি মৃত্যু হারাম না হতো, আর বেঁচে থাকা বোধহয় হতো না আমার। এত মানসিক অত্যাচারে পাগল হয়ে যাচ্ছি আমি। কেউ আমায় ভালোবাসতে চায় না, সবার চোখে শুধু ভালো লাগা। হৃদয় ছিঁড়ে যাওয়ার মতো কষ্ট আমার কপালে ছিল। সারাও আমার চায় না, কিন্তু আমি তো তার প্রতি উইক হয়ে পড়েছি। তাকে নিজের এই এলোমেলো মনটা দিয়ে ফেলেছি আমি। আমার কেন এত কষ্ট হচ্ছে? নিজ মনে এসব ভেবে শানকে একটা মেসেজ পাঠালো।
আমার দোষটা কোথায় শান? কি করেছি আমি? মেসেজ সিন হলো সাথে সাথে, তবে কোনো উত্তর এলো না। দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল তাসফিয়ার। এত অপমান ছিল কপালে। তাসফিয়ার মন আজ একেবারে অস্থির। নিজেকে যতবার শক্ত করে করতে চেয়েছে ততবারই জীবন তার সামনে একরাশ ধুলো ছড়িয়ে দিয়েছে, বলে দিয়েছে, নরম হওয়া কি এতটা বড় দোষ? কেন সবাই বলে নরম হলে তুমি দুর্বল? কেউ কেউ কেন বুঝতে চায় না যে নরম হওয়া মানে দুর্বল নয়, বরং অনুভূতির গভীরতা। তার এই কোমলতা, এই মলিন হৃদয়, বুকে জ্বলন্ত ব্যথার মাঝেও যে আশা থাকে, বেশ যে আশাটা আঁকে, সেটা কি কেউ দেখে? তবুও সে ভাবে। তাসফিয়া চোখ বন্ধ করে নিজেকে বলে, আমি নরমই থাকবো ভেতরে, কারণ আমার নরম হৃদয়েই আমার ভালোবাসার শক্তি। বাইরের আবরণ না হয় শক্ত হলো, আর যতই জীবন আমার সামনেই বাধা ফেলে, আমি হাল ছাড়বো না। তাসফিয়া হঠাৎ জানালার দিকে চোখ পড়তেই বুকের ভেতরটা যেন ধপ করে থেমে গেল। বাইরে অন্ধকারের মধ্যে দুটো চোখ, অপরিচিত নয় বরং অতি পরিচিত সেই চোখ, যেগুলো দেখলেই তার ভেতরে জমে থাকা অতীতের ভয়াবহ স্মৃতিগুলো জীবন্ত হয়ে সামনে দাঁড়ায়। গলা শুকিয়ে এলো, কথা আটকে গেলেও কাপা কণ্ঠে জোরে চিৎকার করে উঠল। পৃথা, পৃথা। কিন্তু কোনো সাড়া নেই। চারিপাশে নীরবতা আরও ভারী হয়ে উঠল। তাসফিয়ার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আতঙ্কে বুক কাঁপতে লাগলো ও চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। সে অস্পষ্টভাবে আওড়াতে লাগলো। রাহিত, রাহিত এসে গেছে, আবার আমায় ভাঙতে এসেছে। তার কণ্ঠে ভয়ের এমন কম্পন ছিল যে মনে হচ্ছিল চারিপাশের দেয়ালগুলো কেঁপে উঠছে। জানালার বাইরে সেই চোখ যেন 1 ইঞ্চি নড়েনি, শুধু তাকিয়ে আছে ঠিক আগের মতো, ঠিক সে অতীতের মতো। তখনই জুবায়ের আসলো দৌড়ে, তাসফিয়ার কাছে গিয়ে বলল, কি হয়েছে তাসফিয়া, কি হয়েছে? তাসফিয়া আমতা আমতা করে বলল, ও এসে গেছে, ও আবার আমার জীবন শেষ করে দেবে। জুবায়ের তাসফিয়ার কথার আগামাথা কিছু বুঝল না, তবুও তাসফিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, কেউ নেই, কেউ আমার বোনের জীবন আর শেষ করতে পারবে না। তাসফিয়ার বুকের ধুকপুকানি তখনও থামেনি। তার চোখ ভিজে অশ্রুতে, শ্বাস ছোট ছোট হয়ে আসছে। জুবায়েরের আশ্বাসের কণ্ঠে কিছুটা ভরসা পেলেও ভয় যেন গলার কাছে আটকে ছিল। জুবায়ের জানালার দিকে তাকিয়ে গেল, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু কালো অন্ধকার আর নিঃশব্দ রাত। সে তাসফিয়ার হাত শক্ত করে ধরে বলল, আমি আছি, তুই ভয় পাবি না। কেউ যদি তোর দিকে হাত বাড়ায়, আগে আমার সাথে হিসাব করতে হবে। তাসফিয়া মাথা নিচু করে চোখ মুছল, কিন্তু মনটা কেমন অদ্ভুত শঙ্কায় ভরে থাকলো, যেন সেই চোখগুলো এখনও কোথাও লুকিয়ে তাকে দেখছে, ঠিক সেই পুরনো দিনের মতো। তাসফিয়া গভীর নিঃশ্বাস নিল, চোখের জল মুছে ফেলল। জুবায়ের তার দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, দুনিয়ার বুকে টিকে থাকতে হবে তোকে তাসফিয়া। সবাই তোকে কেন বারবার ভেঙে দিবে বলতো? তারা কি জানে না তুই ভাঙার জন্য জন্মাসনি? তাসফিয়া মাথা নিচু করে কাপা গলায় বলল। হয়তো তারা চায় আমি হেরে যাই। জুবায়ের ওর কাঁধে হাত রেখে বলল, তাহলে ভুল প্রমাণ কর। তুই জিতবি, তুই টিকে থাকবি, আর আমি আছি তোর পাশে সব সময়। ভাইয়ের কথায় কোথায় যেন এক অদৃশ্য ভরসা পেল তাসফিয়া। মনে হলো যতই কষ্ট আসুক এবার আর ভেঙে পড়া যাবে না। সে নিজের ভিতরে এক নতুন প্রতিজ্ঞা বাঁধল, নিজেকে বদলাবে, চোখের জল মুছে কঠোর হবে, কারণ সামনে যে যুদ্ধ সেটা শুধু টিকে থাকার নয়, এটা নিজের অস্তিত্ব প্রমাণের যুদ্ধ। পরের দিন সকাল ছিল, ছুটির দিন। নিচে নামতেই তাসফিয়া শানের গলা পেল। চোখে পানি জমতে গেলেও চোখ মুছে হেসে সবার সামনে গিয়ে শানকে বলল। শান একটু আসসালামু আলাইকুম অবাক ভাইয়া। চোখে চেয়ে সালামের উত্তর দিল। তাসফিয়া হালকা হেসে বলল, কখন এসেছেন আমাদের এখানে? আমার আবার ছুটির দিন মানেই ঘুমের দিন। শান কিছুক্ষণ তাসফিয়ার দিকে তাকিয়ে রইল, তো হাসি খুশি তাসফিয়াকে সে কখনো দেখেনি। মনে হলো এই মেয়েটা যেন হঠাৎ করেই বদলে গেছে। তুমি ঠিক আছো তো? শান ধীরে ধীরে জিজ্ঞাসা করলো। তাসফিয়া তাড়াতাড়ি হেসে বলল, আরে ভাইয়া, আমি একদম ভালো আছি। বরং আপনিই বলুন কেমন আছেন। শান উত্তর দিলেও তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এই হাসির আড়ালে কি লুকিয়ে আছে? কোনো না বলা কষ্ট, নাকি সত্যি তাসফিয়া? তাসফিয়ার পরিবারে সবাইও বেশ খুশি দেখাচ্ছিল। জুবায়ের তো বোধহয় সবচেয়ে খুশি। মনে মনে ভাবলো, যাক, মেয়েটা এবার যদি একটু শক্ত হয়। শান চোখের কোণে সেই আনন্দের ছবি দেখলেও
তার ভেতরে অজানা কৌতূহল জমে উঠল। এই পরিবর্তনের পেছনে আসল কারণটা কি? পরের দিন ভার্সিটিতে প্রবেশ করলো যেন এক নতুন তাসফিয়া। চোখে আর কোনো ভয় নেই, মনে যেন এক আকাশ সাহস। প্রতিটা ধাপেই লক্ষ্য স্পষ্ট, এগিয়ে চলার শক্তি যেন ঝরছে তার চারিপাশে। সারের ক্লাসে ঢুকে এসে মনোযোগ দিয়ে পড়াশোনা করলো, যা ধরলো তা ঠিকঠাক করলো, যে লেখা শুরু করলো শেষ করলো। আগের দ্বিধা আর অনিশ্চয়তা আজ যেন নেই, শুধু জোরালো আত্মবিশ্বাস আর দৃঢ় মনোবল। শানও অবাক হয়ে তাকালো। ক্লাস শেষে নীরব মেয়েটা যে একসময় ভীত হয়ে থাকতাম, আজ নিজের সামর্থ্য প্রমাণ করছে সবার চোখের সামনে। ক্লাস শেষে শান একপাশে তাকিয়ে ভাবলো, এই মেয়েটা সত্যি বদলে গেছে। শান বের হতে যাচ্ছিল এমন সময় হঠাৎ প্রিন্সিপাল স্যার ভেতরে ঢুকলেন। সঙ্গে ছিলেন একজন লম্বা সুঠামদেহী ছেলে, মুখে কালো মাস্ক। শান থেমে দাঁড়িয়ে গেল। ক্লাসের বাকিরাও চুপ করে তাকিয়ে রইল। প্রিন্সিপাল গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, ইনি তোমাদের নতুন টিচার। সবার চোখ তখন স্থির হয়ে আছে মাস্ক পরা ছেলেটির দিকে। ধীরে ধীরে সে হাত বাড়িয়ে মুখের মাস্কটা নামালো। মুহূর্তে উন্মোচিত হলো এক অচেনা অথচ চেনা রূপ। তাসফিয়ার চোখ বড় বড় হয়ে গেল, বুক কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে এলো, কণ্ঠ আটকে গেল। অবিশ্বাসে ফিসফিস করে বলে উঠল, রাহিত, রাহিত তবে চলে এলেন? তার মনের ভিতর এক ঝড় বইতে লাগলো। পুরনো স্মৃতির পাহাড়, হারিয়ে যাওয়া দিনের টুকরো টুকরো দৃশ্য সব মিলিয়ে যেন আবারও ফিরে এলো আজকের এই ক্লাসরুমে। শান অবাক হয়ে একবার তাসফিয়ার দিকে, একবার নতুন টিচারের দিকে তাকালো। মনে মনে ভাবলো, রাহিতকে কি তাসফিয়া চেনে? রাহিত ক্লাসের সবাইকে হালকা হাসি দিয়ে সালাম জানালো। কণ্ঠে ছিল ভদ্রতা, চোখে মুখে বন্ধুত্বের ছাপ। একে একে ছাত্রছাত্রীদের সাথে কথা বলল, তাদের স্বপ্নের কথা জানতে চাইলো। তারপর টেবিল থেকে একটা চকচকে বাক্স বের করে বলল। সেই চকলেটগুলো হাতে হাতে বিলাতে শুরু করলো। ক্লাসরুমে এক অদ্ভুত খুশির ঢেউ ছড়িয়ে পড়ল। সবাই উচ্ছ্বাসে মেতে উঠল, মুখে মিষ্টি হাসি। কিন্তু মাঝখানের বেঞ্চে বসা তাসফিয়া ঠান্ডা চোখে তাকিয়েছিল। চকলেট হাতে আসতে সে এগিয়ে নিল না, বরং হালকা তাচ্ছিল্যের হাসি দিয়ে ধীর কণ্ঠে বলল, সরি স্যার, আমি আমার পরিবারের বাইরে কারো কাছ থেকে কিছু নেওয়া পছন্দ করি না। আর আমার কাছে একজন ছাত্রী যদি ভালো রেজাল্ট করে, সেই ফলাফলই শিক্ষক শিক্ষার্থীর মধ্যে আসল মিষ্টি সম্পর্ক গড়ে তোলে, চকলেট না। ক্লাসরুম মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। রাহিতের চোখে এক ঝলক রাগের আগুন জ্বলে উঠল। ঠোঁট নড়ল কিছু বলতে, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না, যেন সে এক অদৃশ্য আঘাত পেল। ঠিক তখনই প্রিন্সিপাল মাথা নেড়ে প্রশংসা করলেন। খুব সুন্দর কথা বলেছ তাসফিয়া, এটাই সত্যিকারের দৃষ্টিভঙ্গি। শানও চুপচাপ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তাসফিয়ার দিকে। তার মনে হলো এই মেয়েটি যেন প্রতিদিন নতুন রূপে নিজেকে চিনিয়ে দেয়। রাহিত কিছুটা অস্বস্তিতে পড়ে মৃদু হাসার চেষ্টা করলো, কিন্তু চোখের গভীরে জমে থাকা খারাপ দৃষ্টি আর চাপা রাগ লুকানো গেল না। তাসফিয়া ক্লাস শেষ করে বের হতেই শুনতে পেল। তাসফিয়া না তাকিয়ে বুঝলো রাহিত ছাড়া কেউ না, তাই পেছনে না ঘুরেই বলল, মান থাকলে অপমান করা যায়। তাসফিয়া থেমে দাঁড়ালো না, সোজা গেটের দিকে হাঁটতে লাগলো। পেছন থেকে রাহিত দাঁত চেপে তাকিয়ে রইল তার দিকে। চোখে সেই পুরনো পরিচয়ের ছাপ, কিন্তু তার সাথে মিশে আছে রাগ। রাহিত আস্তে আস্তে নিজের মনে বলল। তাসফিয়া গেট থেকে পেরিয়ে বাইরে আসতে শান্তার পাশে এসে দাঁড়ালো, হালকা হেসে বলল, আজ ক্লাসে যেভাবে কথা বললে সত্যি গর্ব হলো তোমার জন্য। তাসফিয়া তাকালো তার দিকে, উত্তর দিল, স্যার হিসেবে গর্ব করতেই পারেন। আর সত্যের পথে থাকলে ভয় কিসের স্যার? সবাই তো সত্য বলতে জানে না। শান নিজেও তাসফিয়াকে কষ্ট দিয়েছে, কথাটা ভেবে আর কিছু না বলে চলে গেল। কিন্তু তার অজান্তেই দূর থেকে রাহিত দুজনকে একসাথে দেখছিল। চোখে যেন আগুন লাল হয়ে উঠল, কারণ শুধু অপমান নয়, তার ভিতরে জেগে উঠছে আরও এক অনুভূতি। মাঝে কেটে গিয়েছে প্রায় 1 মাস। আজ জুনায়েদের জন্মদিন। জুনায়েদকে সবাই মিলে সারপ্রাইজ দেবে বলে ভুলে যাওয়ার নাটক করছে। জুনায়েদ খুবই বিরক্ত, একবার মায়ের কাছে তো একবার ছোট মায়ের কাছে, অথচ কারো মনে নেই তার জন্মদিন। মন খারাপ করে তাসফিয়ার কাছে যেতেই দেখলো তাসফিয়া রেডি হচ্ছে। মনে মনে ভাবলো, জুনায়েদ, আপু কি তবে আজ ভার্সিটি যাচ্ছে? আমার বার্থডে আপুও ভুলে গেল। এসব ভাবনার মাঝে তাসফিয়া বলল, দরজার ওখানে দাঁড়িয়ে কি করছো? হুশ আসলো জুনায়েদের। মিষ্টি হেসে ঘরের মধ্যে প্রবেশ করে বলল, জুনায়েদ, ভাবছি তোমরা কি কিছু ভুলে গেলে আজ? তাসফিয়া মনে মনে হাসলো। তার ভাইটা যে বার্থডের কথাই জানতে চাইছে তার বুঝতে বাকি থাকলো না, তবুও কথা ঘুরিয়ে বলল, ভালো কথা মনে করেছো। জুনায়েদের চোখ চকচক করে উঠল। ভাবলো আপু বুঝি মনে রেখেছে। উৎফুল্ল হয়ে জানতে চাইলো, কি কথা আপু? ভাবছি আমার বেস্ট ফ্রেন্ড মালার বাসায় যাব। হতাশ হলো জুনায়েদ। সবাই এইভাবে তার বার্থডে ভুলে গেল। মন খারাপ করে রুম থেকে চলে গেল জুনায়েদ। ভাইটার জন্য মন খারাপ হলো তাসফিয়ার। তবুও কিছু ভালো পেতে গেলে একটু কষ্ট সহ্য করা যায়। বাইরে বের হতেই আকাশের অবস্থা খারাপ বুঝলো তাসফিয়া, কিন্তু বাইরে তো যেতেই হবে, গিফট তো কিনতে হবে। ভাগ্যক্রমে রিক্সা পেলেও শুরু হলো বৃষ্টি।
দুর্ভাগ্যবশত রিকশায় কাগজ না থাকায় ভিজে গেল তাসফিয়া, মনে মনে বিরক্ত হলো। হঠাৎ রিকশা থামতে সামনে তাকিয়ে দেখলো একটা গাড়ি রিকশার সামনে দাঁড়িয়ে। রাগ হলো, যেমন ঝুম বৃষ্টি। তারপর কোন গাধা রিকশার সামনে গাড়ি রাখলো? রেগে রিকশা থেকে নামলো তাসফিয়া, গাড়ির গ্লাস উঠানো, গ্লাসে ধাক্কা মারলো জোরে সরে আর বলল, মানুষের কি কোনো কমন সেন্স নেই? এভাবে রিক্সার সামনে গাড়ি রাখার মানেটা কি? বেশি বড়লোক সেটা তো শো অফ না করলে আপনারা শান্তি তো পান না, তাই না? একদমই কথাগুলো বলে থামলো তাসফিয়া, কিন্তু কোনো রেসপন্স না দেখে বিরক্ত হলো। চারিপাশে তাকিয়ে পাশে একটা ইট পড়ে থাকতে দেখলো। দ্রুত গিয়ে ইট এনে বাড়ি মারলো গ্লাসে। মুহূর্তে গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গাড়ির ভেতরে থাকা মানুষটিকে দেখা গেল। মানুষটার কেউ না, রাহিত। মুখটা দেখে তাসফিয়ার রাগ তরতর করে বেড়ে গেল। রাহিত হাসছে, আর সেই হাসিটা জঘন্য লাগলো তাসফিয়ার। এক ঝলক রাহিতের দিকে তাকিয়ে পাশে খেয়াল করলো একটা মেয়ে খুব ঘনিষ্ঠ হয়ে বসে আছে। ঘৃণায় দৃষ্টি ফিরিয়ে নিতে নিতে তাসফিয়া বলল, বেয়াদব। এবার রাহিত ওই মেয়েকে সরিয়ে জোরে বলে উঠল। বলেই হাসলো রাহিত। তাসফিয়া পেছনে ফিরে তাকিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, কে আপনি? কেউ না। আর সত্যি বলতে, আপনার পাশে হাজার নারী থাকলেও আমার কিছুই যায় আসে না। আপনার প্রতি একটা জিনিস আমার আছে, রাহিত বেশ উৎফুল্ল হয়ে জানতে চাইল। তাসফিয়া বলল, ঘৃণা। শুধুই ঘৃণা। একটা কথা বলি, আমার পায়ের জুতাটাও আপনার চরিত্র থেকে পরিষ্কার। তাসফিয়ার কথায় রাহিতের ঠোঁটের কোণ হালকা কেঁপে উঠল। চোখের মনি ধীরে ধীরে রক্তলাল হয়ে উঠছে, যেন ভেতরে জমে থাকা ক্রোধ ফেটে বেরিয়ে আসতে চাইছে। সে দাঁত চেপে ফিসফিস করে বলে উঠল, তুই যতটা আমাকে ঘৃণা করিস ততটাই আমি আনন্দ পাই তোর চোখের আগুন দেখে। কিন্তু ভুলে যাস না তাসফিয়া, যেদিন চাইব সেদিন তোর ভেতরের হাসি, ভেতরের সাহস সব আমি চূর্ণ করে দেব। চারিপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। তাসফিয়া ধীর পায়ে তার দিকে তাকালো। চোখের দৃষ্টিতে কোনো ভয় নেই, শুধু অটল দৃঢ়তা। যেটা একবার ভেঙেছে সেটা আবার জোড়া লাগানো যায়, কিন্তু আমি আমার জীবনে আপনার মতো নোংরা মানুষকে আর জায়গা দিব না। আমাকে ভাঙার সাহস করবেন না, কারণ চেষ্টা করলে নিজেই ভেঙে যাবেন। রাহিতের ঠোঁটে অদ্ভুত শয়তানি হাসি ছড়িয়ে পড়ল। সে এগিয়ে এলো, চোখে বিদ্রুপের ঝিলিক। দেখা যাবে তাসফিয়া, দেখা যাবে। তাসফিয়া এক মুহূর্ত নষ্ট না করে সোজা পেছনে ঘুরে হেঁটে চলে গেল। তার পদক্ষেপের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু রাহিত স্থির তাকিয়ে রইল। ঠোঁটে এখনো সে শয়তানি হাসি। মনে হচ্ছে সে যেন এক নতুন খেলায় নামার প্রস্তুতি নিচ্ছে, যেখানে নিয়ম ভাঙবে কেবল সেই। সন্ধ্যার দিকে জুনায়েদকে নিয়ে ডাকা হলো জুবায়েরের রুমে। হঠাৎ ভাইয়া ডেকেছে শুনেই ভয় হলো জুনায়েদের, কারণ জুবায়ের যখনই ডাকে তখনই শুধু বকা দেয়। তবুও দ্বিধাদ্বন্দ্বে এগিয়ে গেল। রুমের মধ্যে ঢুকতেই হঠাৎ সবাই চিৎকার করে হ্যাপি বার্থডে বলে উঠল। জুনায়েদ চমকে উঠল, তারপর সামনে তাকিয়ে আরও অবাক। পুরো রুম বেলুনে কার্টুন দিয়ে সাজানো। টেবিলে রয়েছে ইয়া বড় কেক, আর তাতে লেখা হ্যাপি বার্থডে জুনায়েদ। জুনায়েদের খুশি আর কে দেখে। জুনায়েদ প্রথমে অবাক হয়ে চেয়ে থাকে, যেন বিশ্বাসই করতে পারছে না এত আয়োজন তার জন্যে। চোখের কোণে আনন্দের পানি এসে যাচ্ছে। জুবায়ের এগিয়ে এসে হেসে কেকের পাশে দাঁড়ালো। ভেবেছিস আবার বকা খাবি তাই না? আজ কিন্তু শুধু তোর দিন। তাসফিয়া আজ বহুদিন পর শাড়ি পরেছে। হালকা রঙের শাড়িটা যেন তার গায়ে আলাদা আভা ছড়িয়ে দিচ্ছে। মাথায় এই সুন্দরভাবে বাঁধা হিজাব, যা তার ব্যক্তিত্বকে আরও গম্ভীর আর মর্যাদাপূর্ণ করে তুলেছে। চোখের চারিপাশে মোটা করে টানা কাজল যেন দৃষ্টিকে করেছে আরও গভীর, আর ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়া তাকে দিয়েছে স্নিগ্ধ সৌন্দর্য। শান অবাক হয়ে তাকিয়ে আছে, যেন তাসফিয়াকে নতুন করে দেখছে সে। জুনায়েদের জন্মদিনে শুধুমাত্র শানদের বলা হয়েছে, তাছাড়া সবাই বাড়ির লোক। শান থমকে দাঁড়িয়ে রইল। এতদিন যে মেয়েটাকে সে নানাভাবে দেখেছে, খুঁটিয়েছে, তর্ক করেছে, আজ যেন সেই তাসফিয়াকে নতুন চোখে দেখছে। আজ যেন সেই তাসফিয়াকেই নতুন চোখে দেখছে। বুকের ভেতর কেমন অচেনা এক আলোড়ন উঠছে, অথচ চোখ ফেরানোর শক্তি নেই। একটু এগিয়ে গিয়ে গলা খাকারি দিয়ে বলল, খুব অন্যরকম লাগছে তোমাকে। তাসফিয়া হালকা মাথা নিচু করে হাসল। সেই হাসি যেন শানের হৃদয়ে ঢেউ তোলে। মুহূর্তে বুকটা অকারণে দ্রুত বেগে ধুকপুক করতে থাকে। শুকনো ঢোক গিলে সে চোখ সরিয়ে নিল। মায়ের দিকে তাকালো একবার, যেন নিজের অস্থিরতা লুকাতে চাইছে। তাসফিয়া মিষ্টি ভঙ্গিতে বলল, সুন্দর লাগছে। এটা বলতেও ভয় পাচ্ছেন? শান এক চিলতে অপ্রস্তুত হাসি দিল, অথচ চোখ দুটো তার কথা ফাঁস করে দিচ্ছিল। শানের মা এগিয়ে এসে বলল। শানের চোখে মুখে মুহূর্তে বিরক্তি ছেয়ে গেল, তবুও ঠোঁট কামড়ে বলল, আচ্ছা ধরছে। মা চলে যেতেই শান এক নিঃশ্বাসে বলে উঠল। তুমি যা ভাবছো বিষয়টা এমন না, আসলে মিলে। আর তাসফিয়া শান্ত অথচ ঠান্ডা স্বরে থামিয়ে দিল। শান ভাইয়া, আমি এই বিষয়ে বা আপনার জীবনের কোনো বিষয়েই আগ্রহী নই।
শানের গলায় অদ্ভুত অস্থিরতা জমে উঠল, কণ্ঠটা কেঁপে গেল অজান্তেই। এত সহজে ইগনোর করতে পারছো কিভাবে? তাসফিয়া ভ্রুকুচকে হালকা হেসে বলল, যেভাবে আপনি পেরেছিলেন। সত্যি বলতে আপনার জন্য হয়তো মন হারিয়েছিলাম, কিন্তু মাথা না। মাথাটা এখনো আছে, তাই পারছি। কথাটা বলেই সে অন্যদিকে মুখ ফেরালো, ঠোঁটের কোণে এক চিলতে দৃঢ়তা, যেন শানের কোনো ব্যথায় যেন শানের কোনো ব্যাখ্যাই তার দরকার নেই। অথচ শান দাঁড়িয়ে রইল এক জায়গায়, বুকের ভেতরে অদ্ভুত এক শূন্যতা জমতে লাগলো। মনে হলো নিঃশব্দে ভেঙে পড়ছে কিছু একটা। এরপর শুরু হলো জুনায়েদের কেক কাটা। কেকের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে জুনায়েদ হেসে তাসফিয়ার দিকে তাকালো, যেন তার আনন্দটা অর্ধেক নয়, পুরোটাই ভাগ করে নিতে চাইছে তাসফিয়ার সঙ্গে। মোমবাতি নিভিয়ে দুজন একসাথে কেক কাটতে চারিদিক করতালিতে গুঞ্জরিত হয়ে উঠল। হ্যাপি বার্থডে জুনায়েদ। সবাই একসাথে শুভেচ্ছা জানালো, আনন্দে ভরে উঠল পুরো ঘরটা। ঘর জুড়ে হাসি, করতালি আর শুভেচ্ছার শব্দে আনন্দে ঢেউ উঠছে। কিন্তু কোণের একপাশে দাঁড়ানো শানের চোখে কোনো উচ্ছ্বাস নেই। চুপচাপ অদ্ভুত এক নীরবতা নিয়ে সে তাকিয়ে আছে মুহূর্তের কেন্দ্রবিন্দু তাসফিয়ার দিকে। জানতেই পারছে না ঠিক কিসে তার মন এত গভীরভাবে আটকানো হয়েছে। হঠাৎ জুবায়ের হেসে বলল, ব্রো, কি মন খারাপ নাকি? ভাবি কি বকা দিছে নাকি? শান হালকা হেসে নিজের মনে ভাবে। আর ভাবি, তোর বোন তো মনে হচ্ছে আমাকে সহ্য করতে পারছে না। জুনায়েদের ডাক শুনে জুবায়ের চলে গেল। তাসফিয়া দরজার দিকে এগুতে যেতে গিয়ে হঠাৎ থেমে ফিরে তাকালো। শান কণ্ঠে হালকা অস্থিরতা নিয়ে বলল, তোমার বোন তো মনে হচ্ছে আমাকে সহ্য করতে পারছে না। আমি তোমাকে বুঝতে পারছি না তাসফিয়া। তাসফিয়া চোখে হালকা উজ্জ্বলতা, ঠোঁটে মৃদু হাসি। সে বলল, আমি সহজ, তবে দুর্লভ। আমাকে সবাই বুঝবে না। ঘরের রঙিন আনন্দের মাঝে শানের মনে অদ্ভুত এক ঝড় বইছে, কিছু অপূর্ণ, কিছু প্রশ্নময়, যা শুধুই তাসফিয়ার অস্তিত্বকে কেন্দ্র করে ঘুরছে। মুহূর্তের এই নীরবতায় যেন পরন্ত বিকেলের নরম আলো, মিষ্টি কিন্তু অদ্ভুতভাবে ভরাট অনুভূতিতে। হঠাৎ তাসফিয়ার ফোনে মেসেজ এলো। তাসফিয়া বাঁকা হাসলো। আজ তার যেন কোনো কিছুতেই আর ভয় নেই। তাসফিয়ার চোখে যেন কোনো অচেনা জ্যোতি, একটা নির্ভীক আত্মবিশ্বাস, একটা অনুভূতি যে আজ আর কিছুতেই তো তার ভয় নেই। শান দূর থেকে এক পলক তাকিয়ে দেখল সেই হাসি। তার বুকের ভেতর হঠাৎ করে কেমন যেন অস্বস্তি জমে উঠল। মনে হলো তাসফিয়ার হাসিটা শুধু ঠোঁটেই নেই, তার চোখে, তার পুরো ব্যক্তিত্বে আজ অন্যরকম এক রহস্য লুকিয়ে আছে। তাসফিয়া টাইপ করলো। আজ সে প্রথম রিপ্লাই দিতে যাচ্ছে। সে লিখল, যে নিজেই ধ্বংস, সে আবার নতুন করে কিভাবে ধ্বংস হবে? রাহিদ ফোন ছুঁড়ে মারল। রাহিদ ভেবে পাচ্ছে না। তাসফিয়া এত সাহস কোথায় পাচ্ছে? তাসফিয়ার মতো নরম আর ভীতু মেয়ে ছিল আমার চিরচেনা, অথচ আজ মনে হচ্ছে নতুন কেউ। নাকি শানকে পাশে পেয়ে এত উঠছে? আরও কিছু একটা ভেবে খুব হাসলো রাহিদ। কেক কাটা, খাওয়া দাওয়া শেষ হয়েছে, বেশ কিছু সময় হলো। শানদের আজ যেতে দেওয়া হলো না। এদিকে তাসফিয়া শাড়ি চেঞ্জ করে থ্রি পিস পরে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আকাশের দিকে তাকাতেই কেউ বলে উঠল। তোমাকে শাড়িতেই মানায় ভালো। তাসফিয়া পাশে তাকানোর প্রয়োজন বোধ করলো না। আকাশের দিকে তাকিয়ে বলল, আমি যেটা কমফোর্ট ফিল করি সেটাই পরবো অলওয়েজ। শান একটু রেগে বলল, তো আমি কি তোমায় নিষেধ করেছে? আপনার নিষেধ আমার শুনতে হবে নাকি? শান বিরক্তিকর চাহনি দিয়ে বলল, আজব মেয়ে তুমি। এত ঝগড়া করার ইচ্ছা, এত ঝগড়া করার ইচ্ছা। সেরা ঝগড়াটা অ্যাওয়ার্ড পেতে চাইছ? সবাই পায় না, আর আমি পেলে ফার্স্ট হব। কিছু সময় নীরবতা বিরাজ করলো। তাসফিয়া আকাশ দেখায় ব্যস্ত, আর শান তাসফিয়ার দিকে দৃষ্টি নিবদ্ধে ব্যস্ত। শান বলল, আমার তোমার প্রতি কোনো কিছুই মিথ্যা ছিল না, শুধু সেই সময়। কথা কেড়ে নিয়ে তাসফিয়া বলল, অনুভূতি ভালোবাসার সময়ের জন্য বাধা মানে না, অন্তরের টান থাকতে হয়। তবে আপনার ক্ষেত্রে ভিন্ন। আপনি মোহে পড়েছিলেন কিছু সময়ের, তাই সময়। শান বলে উঠল, আজকাল সাহস দেখাচ্ছ ভালো, তবে কোনো কিছু বেশি ভালো না। তুমি বাইরে যত দেখাও না কেন, অ্যাকচুয়ালি তুমি ততটাই নরম। এই শানের চোখে ভুল হতে পারে না। তাসফিয়া ফিরে তাকালো, চোখে টইটুম্বুর পানি। শান একটু ঘাবড়ে গেল। সে কি বেশি কিছু বলে ফেললো? মেয়েটা তো নরম, সে জানে, তবুও কেন বলতে গেল? এসব ভাবনার মাঝে তাসফিয়া কাপা কাপা গলায় বলল, আপনি সব বোঝেন, শুধু আমি কি চাই সেটাই বোঝেন না। আমার অনুভূতি আপনার কাছে খেলনা মনে হলো। কি মনে করলেন যে নিয়ে যাবে? এদিকে তাসফিয়া রেডি হয়ে নিচে নেমে আসতে শান বলল, চলো একসাথে যাও যাক। তাসফিয়া অবাক হয়ে বলল। শান একটু এগিয়ে তাসফিয়ার কানের কাছে বলল, কোথায় যাব আপনার সাথে?
চলো না দুজন, অচেনার পথে যেখানে নদী আছে। তখনই জুবায়েরকে দেখে শান সরে গেল, কিন্তু তাসফিয়া মুখ ফুসকে বলল, সকাল সকাল কি গাঁজা খেয়েছেন? এই মুহূর্তে এমন প্রশ্নের জন্য শান প্রস্তুত ছিল না। সাথে জুবায়েরের সামনে তাসফিয়া এখনো খেয়াল করেনি জুবায়েরকে। আবার কিছু বলতেই যাবে জুবায়ের বলে উঠল। ব্রো, আজকাল গাঁজা খাচ্ছ? তাসফিয়া হকচকিয়ে গেল, জিহবায় কামড় মারল। এদিকে শান মনে মনে বলল, শান মুখে বলল, তোর বোনের জন্য খাওয়া লাগতে পারে। গাঁজা না গজা খাওয়ার কথা বলছিল তাসফিয়া। ওরা কি খুব ভালো গজা বানায়? তাই আমি খেতে চাইছিলাম। তাসফিয়া অবাক চোখে তাকালো। ইনস্ট্যান্ট মিথ্যা বলে দিল। জুবায়ের বলল, কি জানি, আমার কানে এলো গাঁজা, তাই তো ভাবি আমার এত ভালো ভাই হঠাৎ গাঁজা কেন খাবে। তাসফিয়া বোন, তাহলে আজকে গাঁজা বানিয়ে দিস, আমার তো এখনই খেতে মন চাইছে। তাসফিয়া মৃদু হাসলো। তারপর আর কথা না বাড়ি শানের সাথে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির কিছু আগে তাসফিয়া বলল, গাড়ি থামান ভাইয়া। শান থামলো, তাসফিয়ার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? এখনো তো পৌঁছায়নি, তবে থামতে বললো কেন? তাসফিয়া একবার বাইরে তাকালো, তারপর শানের দিকে তাকিয়ে বলল, আপনি স্যার হয়েছেন কি গাঁজা খেয়ে? আবার গাঁজার কথা। এই নাকি তোমার অনেক গাঁজা পছন্দ? বলো, তোমার জন্য এনে দেই, খাবে? রাগ হলো তাসফিয়ার, তবুও সুন্দর করে বলল, আপনি আর আমি একসাথে গেলে মানুষ ভালো চোখে নিবে না। আমি চাই না আমি আমার চরিত্র বা আপনার চরিত্র নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করুক। আর তাই জন্য আমি এখান থেকে হেঁটে যাব, বুঝতে পেরেছেন? শান মুগ্ধ হয়ে চেয়ে থেকেই বলল। জি ম্যাডাম, বুঝেছি। ক্লাসে রাহিত প্রবেশ করলো, সালাম বিনিময় করলো সবার সাথে। তাসফিয়া মনে মনে তাচ্ছিল্য ভরা হাসলো আর ভাবছে, এই ছেলে দেখে কেউ ধারণা করতে পারবে না কতটা বেয়াদব, অথচ এমন ভাব যেন দুধে ধোয়া তুলসী পাতা। রাহিত তাসফিয়ার দিকে তাকালো। তাসফিয়ার দৃষ্টি তার দিকেই, চোখে কোনো ভয় নেই। রাহিত কিছু বলতে যাবে এমন সময় পিয়ন এসে জানালো। রাগ হলো রাহিতের, কিন্তু সবার সামনে ভদ্রতা বজায় রেখে বলল, যাও তাসফিয়া, শুনে আসো। তাসফিয়া বাধ্য মেয়ের মতো চলে গেছে। শানের রুমে প্রবেশ করতে তাসফিয়া সালাম দিয়ে বলল, আসবো স্যার? শান ফোনে কিছু একটা দেখছিল, সেদিকে দৃষ্টি রেখেই বলল। তাসফিয়া বিরক্ত হলো। আসো। আমাকে ডাকলেন যে, কি বলবেন? কি শুনতে চাও? আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, আমি চলে গেলাম। শান হাত থেকে ফোন সরিয়ে বলল। আমি কি যেতে বলেছি? তাসফিয়া মুখ ফসকে বলে উঠল। থাকতেও তো বলছেন না। শান হাসলো, নিজের গালে হাত রেখে বলল, আমি থাকতে বলি সেটা চাও, আগে বলবে তো? তাসফিয়া এলোমেলো দৃষ্টি ফেলল। শান সেদিকে খেয়াল করে বলল। তোমার ফোন নাও। বলেই তাসফিয়ার ফোনটা এগিয়ে দিল। তাসফিয়া শানের কাছে নিজের ফোন দেখে অবাক হলো, সাথে রেগেও গেল। কিছু বলতে যাবে শানই বলল, নিজের মাথায় এত চাপ দেওয়ার দরকার নেই। জুবার এসেছিল, তোমার ফোন ফেলে এসেছিল বাড়িতে। তাসফিয়াকে কিছু ভাবতে দেখে শান আবারও বলল, তোমার কাছে দেয়নি কারণ জুবার ভেবেছে একসাথে তো ফিরবো, তাই আমার কাছে দিয়ে তোমাকে দিতে বলেছিল। তাসফিয়া কিছু বলতে গিয়েও বলল না। দরজার কাছে গিয়ে বলল, ধন্যবাদ স্যার। ক্লাসে ফিরে দেখলো রাহিতের ক্লাস শেষ, প্রায় বেরিয়ে গেল। এরপর শুরু হলো অন্য ক্লাস। বেশ কিছু সময় পরে 1 নাম্বার থেকে মেসেজ এলো তাসফিয়ার ফোনে। ওপরে 401 নম্বর রুমে এসো, খুব বিপদে পড়েছে, আমাকে ফোন দিও না শান। তাসফিয়া একটু অবাকই হলো, মাত্রই তো দেখা হলো, এর মধ্যে কি হলো? বিপদের কথা চিন্তা করে ফোন দেওয়ার কথা চিন্তা করেও দিতে পারলো না, তাই বাধ্য হয়ে উপরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ক্লাসে স্যারকে বলে বাইরে বেরিয়ে এলো। ওই রুমের কাছে এসে ঢুকতে যাবে এমন সময় কেউ পেছন থেকে তাসফিয়াকে হ্যাচকা টান দিল। এই সময় রুমে কি কাজ হয়? থমকালো তাসফিয়া। শান্তাকে এভাবে টান দিয়েছে, তবে রুমের মধ্যে কে? রাগ হলো তাসফিয়া। নিজের হাতের দিকে তাকাতে শান হাত সরিয়ে নিয়ে বলল, সরি, হাত ধরার জন্য। আসলে ওই রুমে তো কিছু নেই, তুমি হঠাৎ। নিজেই ডেকে নিজেই বলছেন ওই রুমে কেন যায়? শান অবাক হলো, কি বলছে তাসফিয়া? সে কেন ডাকবে? এসব ভাবনার মাঝে তাসফিয়া আবারও বলল, আপনি নাকি খুব বিপদে পড়েছেন, টেনশনে আমার কি অবস্থা হয়েছিল কোনো আইডিয়া আছে আপনার? একদমে কথাগুলো বলে থামলো তাসফিয়া। শান বলল, একটু নিঃশ্বাস নাও, মাথা ঠান্ডা করো, আমার কিছু হয়নি, দেখো একদম ঠিক আছে। আর আমি কেন তোমায় এখানে ডাকবো? আমার প্রয়োজন হলে ক্লাসে গিয়ে কিংবা অফিস রুমে তোমায় ডেকে পাঠাতাম। তাসফিয়া ভাবলো সত্যি তো, তাহলে তার ফোনে মেসেজ কে করলো? ফোন বের করে শানের দিকে এগিয়ে দিয়ে বলল, তাহলে মেসেজের মানে কি? শান অবাক হলো, সাথে রাগ করে বলল, তুমি তো বোকা কেন তাসফিয়া? আমার নাম্বার তোমার কাছে নেই?
যে কেউ আমার নাম বলে মেসেজ পাঠালে তুমি ভাববে আমি? একদম আমার বোকা বলবেন না। আমার তখন মাথা কাজ করেনি। আমার মনে হয়েছে আপনি বিপদে আছেন। আমার যেতে হবে, আমি তাই চলে এসেছি, বুঝেছেন আপনি? শান একটু নরম হলো। এই মেয়েটা একটু রেগে গেলেও চোখে পানি চলে আসে, এত নরম মনও হয়। মুখে বলল। চলো, রুমের মধ্যে কোন শান আছে দেখে তাসফিয়াও আসে। আর কিছু না বলে শানের পেছনে পেছনে রুমের মধ্যে ঢুকে পড়ল। রুমের মধ্যে ঢুকতেই ভাঙাচোরা চেয়ার টেবিল নজরে এলো। শান খুঁজে লাইট জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু লাইট জ্বালাতে সক্ষম হলো না। আর তাসফিয়া এসে জানালার কাছে গিয়ে জানালা খোলার চেষ্টা করলো, হলো না। বরং হাতে কিছু একটা লেগে যাওয়ার ফলে প্রচুর চুলকাতে শুরু করলো। কিছু সময়ের ব্যবধানে অস্থির হয়ে উঠল তাসফিয়া। শান ফোনে টর্চ দিল, তাসফিয়ার দিকে তাকিয়ে বলল। তাসফিয়া অস্থির হয়ে বলল। কি হয়েছে? এমন করছো কেন? চুলকাচ্ছে হাত আর মুখে পাগল হয়ে যাচ্ছি। শান দ্বিধাদ্বন্দ্ব নিয়ে হাত রাখলো তাসফিয়ার মুখে, আলতো হাতে চুলকানোর চেষ্টা করতে লাগলো। এমন সময় শোরগোল শোনা গেল। পিছনে ফিরতেই অবাক হয়ে গেল দুজনে, কারণ পুরো ভার্সিটির টিচার আর ছাত্রছাত্রী দরজার বাইরে দাঁড়িয়ে। শান তাসফিয়াকে ছেড়ে কিছু বলতেই যাবে, এমন সময় ডিপার্টমেন্টের প্রধান বললেন। তাসফিয়ার দিকে কিছু বলতেই যাবে, শান বলে উঠল। আপনাদের ভুল হচ্ছে। আপনারা যা ভাবছেন তা সত্যি আমি। কথা কেড়ে নিল রাহিদ, বলে উঠল। তাসফিয়া, তুমি এত নোংরা! ছি, তোমার মতো একজন আমার ছাত্রী ভাবতেই ঘৃণা লাগছে। তাসফিয়া জ্বলন্ত চোখে তাকালো। তা দেখে রাহিদ কিছুটা ভয় পেল, মুখে প্রকাশ করলো না। আবারও কিছু বলতে যাবে, শান বলল। তা সত্যি না আমি। দেখেন দেখেন রহিত স্যার, তাসফিয়া কিনা একটা বাজে কথা বলবেন না। আমি কিন্তু ভুলে যাব আপনার সাথে সম্পর্ক। রাহিদ রেগে বলল। আপনার এত গায়ে লাগছে কেন? নাকি তাসফিয়া একটু বেশি? আর কিছু বলার আগে রাহিদ গালে থাপ্পড় বসালো শান। এক প্রকার হাতাহাতি বেঁধে গেল দুজনের মধ্যে। তাসফিয়া চোখ বেয়ে পানি ঝরল। এত অপমান তার কপালে ঘুরে ফিরে কেন আসে? মিথ্যা অপবাদের ভার বোধহয় সবচেয়ে বেশি। তাসফিয়া মাথা নিচু করে কেঁদে যাচ্ছিল। প্রধান দুজনকে থামিয়ে বলল। আমাদের কলেজের একটা সম্মান আছে, আর সেই সম্মান আপনাদের জন্য নষ্ট হোক তা কখনোই হতে দেব না। আজ এই মুহূর্তে শান, আপনি তাসফিয়াকে বিয়ে করবেন। শান ও তাসফিয়া দুজনের দিকে তাকালো। অপ্রস্তুত থাকার সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো। কিন্তু রাহিদ কিছুতে এই বিষয়টি মানতে পারছে না। সে তো ভেবেছিল অন্য কিছু, আর হচ্ছে অন্য কিছু। তাসফিয়ার নিজেকে ভীষণ ছোট মনে হলো। দুজনের মধ্যে অনুভূতি থাকলেও তাসফিয়া জানে শান এই মুহূর্তে বিয়ে করতে চায় না, কিন্তু পুরো কলেজে যে ওর চরিত্রে আবার দাগ দিতে চাইছে। এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় কি? তাসফিয়া এগিয়ে গেল শানের কাছে, মাথা নিচু করে বলল। আমার জীবনটাকে যত গোছানোর চেষ্টা করব, ততটা দাগ জীবনে ঘুরে ফিরে আসবে। আমার জন্য আপনাকে এত মানুষের কাছে অসম্মানজনক কথা শুনতে হয়েছে। আমার খুব খারাপ লাগছে শানসা। আমার মনে হয় আমার কপালে শুধু দাগ, আর সেই দাগ কারো মোছার ক্ষমতা নেই। আমাকে আপনার বিয়ে করতে হবে না। আপনি এখান থেকে চলে যান। বলেন সব দোষ আমার। শান একদৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিয়ার দিকে। মেয়েটার এত নরম মনের, অথচ এই সমাজ তাকে দাগে জর্জরিত করলো। সততার কোনো দাম নেই। এত ভালো একটা মেয়ে যার জীবনে দাগ লেগেই ছিল, তাকে মুভ অনও করতে দিবে না এই সমাজ। তবে শানের কারণে তাসফিয়া আর কলঙ্কিত থাকবে না, এসব ভেবে তাসফিয়ার দিকে তাকিয়ে বলল। এটা আমাদের নিয়ত ছিল তাসফিয়া, তুমি আমার হবে। তাসফিয়া অবাক হলো। সে ভেবেছিল শান হয়তো তার কথা শুনে চলে যাবে। তার মতো ভাঙাচোরা মেয়ের জীবনে কেন থাকবে? তাসফিয়া বোঝে শানের অনুভূতি থাকলেও সেটা এত কারণ আছে বিয়ে পর্যন্ত করায়। তাসফিয়ার মনে হলো শান নিজের উপর জোর করে চাপিয়ে বিয়ে করতে চাইছে, তাই বলল। জোর করে সংসার হয় না শানসা, টান থাকতে হয়। তোমাকে কে বললো জোর করে? আমাকে কি ভালোবাসেন? শান একটু থমকালো। সে এই মুহূর্তে এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, তবুও মুখে বলল। ভালোবাসা না হয় বিয়ের পরেই বাসবো, ক্ষতি কি? বিয়ের আগে ভালোবাসা থাকতে হবে এমন কোনো কথা আছে? থমকালো তাসফিয়া। আজ শানকে তার কাছে অন্যরকম লাগছে, তবে এই অন্যরকমটা ভালো। এদের কথোপকথনের মধ্যে কাজে চলে আসলো। রাহিদ অনেক চেষ্টা করেও আটকাতে পারল না। বিয়ে হয়ে গেল শান ও তাসফিয়ার। তাসফিয়া হঠাৎ খেয়াল করলো দরজার কাছে জুবায়ের দাঁড়িয়ে অসহায় চোখে তাকানো। তা দেখে এগিয়ে গেল তাসফিয়া তার ভাইয়ের দিকে। একে একে রুম থেকে সবাই বেরিয়ে গেল। থেকে গেল কেবল শান, জুবায়ের আর তাসফিয়া। আর রাহিতও বের হওয়ার সময় এক ঝলক জুবায়েরের চোখে পড়েছিল। রাহিতকে দেখে জুবায়েরের বুঝতে বাকি নেই যে এখানে কিছু একটা হয়েছে। তাসফিয়া কাতর গলায় কিছু বলতে গেল, কিন্তু জুবায়ের তা উপেক্ষা করে শানের দিকে এগিয়ে গিয়ে কিছু না বলে কলার ধরল শানের। শান তাসফিয়া দুজনেই অবাক হয়ে গেল, তবে শান কিছু বলল না। তাসফিয়া এগিয়ে গিয়ে বলল।
ভাইয়া ওনার কোনো দোষ নেই, ওনাকে ছাড়ো। যা হয়েছে সব আমার কপাল। জানো না, সে জীবনে শুধু অপমানিত হতেই দুনিয়ার বুকে এসেছে। উনি আমাকে বরং সম্মানটুকু দিয়েছেন। তুমি ওনাকে ছাড়ো প্লিজ। জুবাইয়ের বোনের কথা যেন শুনতে পেল না, গম্ভীর গলায় বলল, আমি তোমাকে আমার সব থেকে ভালো ভাই মনে করতাম, আর সেই তুমি আমার বোনের জীবনের সাথে খেলায় মেতে উঠলে। আমার বোনটা হয়তো একটু বোকা, বা বলতে পারো এই যুগের সাথে বেমানান, তাই বলে ওকে যখন ইচ্ছা কষ্ট দেওয়া যাবে এমনটা ভাবলি কি করে? শান ধীরে বলল, গলার ছেড়ে কথা বলো। আমি তোর বোনের কখনো কোনো কষ্টের কারণ হতে চাইনি। পরিস্থিতি অনেক সময় আমাদের পক্ষে থাকে না, আর আজ থেকে সে আমার স্ত্রী। তাকে কিভাবে সম্মান দিয়ে রাখতে হবে সেটা আমার জানা আছে। আর কথা কেড়ে নিয়ে জুবাইর বলল। তোমরা বিয়ে করেছ? শান বলল। জুবাইর তাসফিয়ার মাথায় হাত রেখে বলল, বিয়েটা করার এই মুহূর্তে ইচ্ছে না থাকলে এটাই নিয়ত ছিল। আমি তোমার থেকে জানতে চাই, বিয়ে হয়েছে? তাসফিয়া মাথা নিচু করে বলল। ভাইয়া আসলে কিছু বলার আগে চোখ ভরে পানি, কথা গলায় আটকে গেল। শান এগিয়ে তাসফিয়ার পাশে দাঁড়িয়ে বলল। পবিত্র সম্পর্ক বলতে ভয় কে? তাসফিয়া তাকালো শানের দিকে, সেই দৃষ্টিতে কিছু একটা ছিল। শান বলল। সব সম্পর্ক কিংবা সব মানুষ এক হয় না, এটুকু জানো তো? তাসফিয়া মাথা নাড়ল। জুবাইর বলল। তাসফিয়ার জীবনে তুমি প্রথম না ভাইয়া, এর আগে? শান কথা কেড়ে নিয়ে বলল। প্রথম কে ছিল না ছিল আই ডোন্ট কেয়ার, তবে বর্তমানে শেষটা আমি, এটুকু মনে মাথায় ঢুকিয়ে রাখো। জুবাইর অবাক হলো, অবাক কণ্ঠে বলল। তুমি সব জানো ভাইয়া? আমি শুধু এটুকুই জানি যে ভেঙে যাওয়া তাসফিয়াকে গড়ে তোলাই শানের কাজ। শান বলল। তাসফিয়ার চোখে আজ পানি, অতীতের আঘাত আর বর্তমানে সুখ মিলিত হয়ে যেন এক অন্য জলধারা বহমান। বাড়িতে ঢুকলো জুবাইর ওদের নিয়ে। শানের মা এখনো এই বাড়িতেই আছে। শান আর তাসফিয়াকে ঢুকতে দেখে শানের মা এগিয়ে গেল। শানকে বলল, বাবা একটু রেস্ট করে নাও, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। শান তার মায়ের দিকে তাকালো। বসার রুমে সবাই আছে, কি দিয়ে শুরু করবে বুঝতে পারছেন না। তার মা হার্টের সমস্যায় ভুগছিলেন কিছুদিন। দোনমনো করে যেই বলতে যাবে তখন শানের মা বলল। মায়ের কথা কেড়ে নিয়ে শান বলল। মালা তোকে ফোন দেয়, ফোনটা একটু ধরা যায় না? আজ বাদে কাল বিয়ে করবি। আমার বিয়ে হয়ে গেছে মা। শানের মা অবাক হয়ে বলল। বিয়ে হয়ে গিয়েছে মানে? মায়ের সাথে মজা করছিস? মজা না মা, আজকে আমি তাসফিয়াকে বিয়ে করেছি। বসার রুমে যেন একটা বাজ পড়ল। তাসফিয়া মাথা নিচু করে চোখের পানি ফেলছে। তাসফিয়ার মা এগিয়ে এসে তাসফিয়ার কাছে গিয়ে বলল। শান কি বলছে তাসফিয়া? উনি যা বলছেন ঠিক বলেছেন মা। আচমকা থাপ্পড় পড়ল গালে। তাসফিয়া অশ্রুসিক্ত নয়নে তাকালো তার মায়ের দিকে। শান এগিয়ে যেতে গেলেই শানের মা আটকে বললেন। কতদিন ধরে চলছিল এসব, আমি কি জানতে পারে? মা তুমি ভুল ভাবছো, আমাদের কোনো সম্পর্ক নেই। শুধু পরিস্থিতি এমন ছিল যে বিয়েটা হয়েছে, এটা আমাদের নিয়ত ছিল। যেহেতু কোনো শানের মা সম্পর্ক গম্ভীর নেই গলায় আর বললেন। তৈরি হওয়ারও দরকার নেই। এখন তোমার মা চাইছে তুমি ওকে ডিভোর্স দেবে। তাসফিয়া আর দাঁড়িয়ে থাকার শক্তি নেই। জীবন যেন তার বেলায় সবচেয়ে কঠিন হয়ে পড়ে। সবাই চারপাশে কত সুখী, অথচ আমার বেলায় বুঝিয়ে দেয় সুখ কেবল মরীচিকা, যাকে ধরার আগেই হারিয়ে ফেলতে হয়। এমন সুখ তো আমি চাইনি। জীবনে ভালোবাসা চাওয়াটা যে এত বড় অপরাধ হবে জানলে মনটাকে বেঁধে রাখতাম আমি। কিন্তু মন যে অবাধ্য, এত কষ্ট হচ্ছে। ভাগ্যিস কারো মনের মধ্যে কেউ যেতে পারে না। পারলে বা কি হতো, সবাই জেনে যেত তাসফিয়া ভীষণ ভালোবাসা লোভী। তাসফিয়া লোভী একটু ভালোবাসা থাকার, ভালোবাসার, ভালো থাকার বা মানসিক শান্তির লোভী তাসফিয়া। এসব ভাবনার মাঝে শান বলল। বিয়ে একটা পবিত্র সম্পর্ক মা, তাসফিয়ার কোনো দোষ নেই। আমি তো বললাম পরিস্থিতি এমন ছিল, বিয়ে করার উপায় ছিল না। আর বিয়েটা কোনো ছেলে খেলা না। হ্যাঁ, তাসফিয়ার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, তবে এখন সে আমার স্ত্রী, তাকে সারা জীবন আগলে রাখার দায়িত্ব আমার। শানের মা বললেন। তাসফিয়া ভালো মেয়ে হতে পারে, কিন্তু তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা ওর নেই। কি জানো তুমি ওর সম্পর্কে? শানের সাবলীল উত্তর। তাসফিয়া বর্তমানে আমার স্ত্রী, আমার দুনিয়ার সঙ্গী, আখিরাতের জান্নাতের সঙ্গী। এর থেকে আর কিছু জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাসফিয়ার বোধহয় আজ মুগ্ধ হওয়ার দিন। কি কথা ছিল যা হৃদয়ে ছুঁয়ে দিল। কোথায় যেন একটা প্রশান্তি অনুভব করলো, কিন্তু তখনই ঘটে গেল। হঠাৎ শানের মায়ের বুকে ব্যথা উঠল। তাসফিয়া এগিয়ে যেতে গেলে শানের মা বললেন।
একদম না তাসফিয়া, দূরে থাকো। তাসফিয়ার চোখ ছলছল করে উঠল। শান দ্রুত তার মাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। জুবাইয়ের মা যেতে চাইলে জুবাইর বারণ করলো। জুবাইয়ের সাথে গেল। ওরা চলে যেতে তাসফিয়ার মা এগিয়ে তাসফিয়াকে বলল, দুনিয়ার বুকে জ্বালাতেই আসছিস। জুনায়েদ, পৃথার ও তাবিয়ার তার বোনের কান্না সহ্য হচ্ছে না। জুনায়েদ তার ছোট মাকে বলল, আমার আপুর চোখের পানি, আমার কষ্ট হচ্ছে তো ছোট মা, এভাবে বলো না। জুনায়েদের মা এগিয়ে বলল, পৃথা, জুনায়েদ আর তাবিয়াকে নিয়ে ঘরে যাও। পৃথার নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু সে নিরুপায়, তাই জুনায়েদ আর তাবিয়াকে নিয়ে চলে গেল। তাসফিয়া মাথা নিচু করে আছে। তার বড় মা মাথার উপর হাত রাখতেই জোরে জোরে কেঁদে উঠল। বড় মা, সবাই মরে যায়, আমার কিছু হলেও তো তোমরা বেঁচে যেতে। বড় মা রেগে বললেন, হ্যাঁ, সব বাজে কথা বললে যে আমাদের কষ্ট হয়, বুঝো তুমি? রাগের কথা ধরতে নেই। তাসফিয়া তার মায়ের দিকে তাকালো। মায়ের চোখে যেন তার জন্য শুধুই রাগ। ভালোবাসারা কেন আমার থেকে দূরে থাকে আজও অজানা। হাসপাতালে ভর্তি করা হলো শানের মাকে। আপাতত ঘুমের মেডিসিন দেওয়ার ফলে ঘুমিয়ে পড়েছে, কিন্তু জ্ঞান থাকা পর্যন্ত কিছুতেই সে শানের হাত ছাড়েনি। তার একটাই কথা, তাসফিয়ার কাছে তার ছেলে চলে যাবে। শান নিজেও ভীষণ এলোমেলো। জুবাইয়ের পাশে বসে আছে। শান কপালে হাত টেকিয়ে ভাবনা সাগরে ভাসছে। জুবাইর হঠাৎ বলল, কি সিদ্ধান্ত নিলে ভাইয়া? শান ভাবনার মাঝে থাকায় বুঝলো না, তাই মুখে বলল, কি ব্যাপারে? তাসফিয়ার জীবন নিয়েও কিন্তু তোমার সাথে জড়িয়ে যখন গেছে হারিয়ে যেতে দেব না, চিন্তা করিস না। জুবাইর যেন শান্তি পেল। সে তাসফিয়াকে খুব ভালোবাসে, আপন বোনের মতো করে সবসময় দেখেছে। কিন্তু তার চিন্তা হচ্ছে তার খালামুনিকে নিয়ে। সে তো তাসফিয়াকে সহ্য করতে পারছে না। এসব ভাবনার মাঝেই শান বলল, তাসফিয়াকে ফোন দিয়ে একটু খোঁজ নে, মেয়েটা হয়তো কান্নাকাটি করছে। জুবাইর বুঝলো শান তার বোনকে ভালোই বুঝতে পেরেছে, তাই আর কোনো কথা না বলে ফোন করলো। একবার, দুবার, 5 বারের মধ্যে কল রিসিভ হলো। ওপাশ থেকে তাসফিয়ার ভেজা কণ্ঠস্বর ভেসে উঠল। জুবাইর একবার শানের দিকে তাকালো, তারপর বলল, কি করছিলে? ফোন ধরতে এত দেরি হলো কেন? তুমি তো জানো ভাইয়া, আমি কান্না করে কথা বলতে পারি না। মুখের কথা শেষ করার আগে জুবাইরের কাছ থেকে ফোন কেড়ে শান বলে উঠল, তোমার জামাই কি মরে গেছে? যেমন মরা কান্না করতে হচ্ছে। হকচকিয়ে গেল তাসফিয়া। তবুও নিজেকে শান্ত করে বলল, জামাই না মরলেও ছেড়ে তো ঠিকই যাবে। শান বেশ গম্ভীর গলায় বলল, সে কথা কি আমি বলেছি? কথা বলছো না কেন? বলো, আমি বলেছি? তাসফিয়া আস্তে করে বলল, না, তবে তবে আবার কি? কোনো তবেই নাই। এখন তোমার জামাই যা বলবে সেটাই হবে। আমি যদি আর শুনি তুমি কান্না করছো, তাহলে তোমার খবর আছে। তাসফিয়া আমতা আমতা করে বলল, কি কি খবর করবেন? শানের সাবলীল কথা। আমার পাশে তোমার ভাই আছে, তাই কথাটা জমা রাখলাম। জুবাইর কেসে উঠল, আর ওইদিকে তাসফিয়া লজ্জায় ফোন কেটে দিল। কিছু সময় যেতেই ডাক্তার জানালেন ভয়ের কিছু নেই, তবে তাকে মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। জুবাইর কিছু বলতে যাবে এমন সময় তাসফিয়ার ফোন এলো শানের ফোনে। শান ফোন কানে নিতেই তাসফিয়া বলল, আপনার আম্মু এখন কেমন আছেন? বাহ, লক্ষ্মী বউয়ের মতো শাশুড়ির খোঁজ নিচ্ছ না যে? আপনি বলবেন না আমি ফোন রেখে দেব? এখনই থ্রেট? বলেন না, এমন কেন করেন? কি ভাবছেন আমার জন্য আপনার মায়ের এই অবস্থা? শান রেগে গেলেও কথা এড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই বেটার, চিন্তার কিছু নেই। তাসফিয়া নিজের মতো বলল, আমি ওনার জন্য নফল নামাজ পড়ছি আর অনেক দোয়াও করছি, দেখবেন খুব দ্রুত উনি ঠিক হয়ে যাবেন। শান মুগ্ধ হয়। যে মেয়েটাকে তার মা এত অপমান করলো, যাকে সহ্য করতে পারছে না, সেই মেয়ে তার মায়ের জন্য দোয়া করে। রাতে জুবাইরের মা থাকলো হাসপাতালে। রাতে তাসফিয়া জানালার ধারে দাঁড়িয়ে আকাশ দেখছে। হঠাৎ কারেন্ট চলে গেল। আজ যেন ভয় লাগছে না তাসফিয়া। সে ফোনের টর্চও জ্বালালো না, একইভাবে আকাশ দেখতে থাকলো। ভাবতে লাগলো আজ সারাদিনের কথা। হঠাৎ করেই একটা মানুষের সাথে জড়িয়ে গেল। মানুষটার প্রতি অনুভূতি থাকলেও সে মানুষটার মন পড়তে তাসফিয়া ব্যর্থ। মনে হচ্ছে শান শুধু তার সম্মান বাঁচাতে এমনটা করলো। আবার মনে হয়, শান কি আদৌ কখনো আমায় ভালোবাসবে, নাকি শানের মা কখনোই সেই সুযোগটা দেবে না? হঠাৎ এসব ভাবনার মাঝে তাসফিয়ার মনে হলো কেউ তার পেছনে। ভয় হলো। পেছনে না ঘুরেই বলল, কে কে ওখানে?
কোনো সারা শব্দ পাওয়া গেল না, শুধু অনুভব হলো কেউ এগিয়ে আসছে তার দিকে। ভয়ে এবার ঘামতে শুরু করলো তাসফিয়া। ভয় পেলে তাসফিয়ার মাথা ঘুরে যায়, এটা সেই ছোটবেলা থেকে। তাসফিয়ার নিঃশ্বাস কেঁপে উঠল, চোখ বুজে গেল অজান্তেই। শরীরটা যেন মুহূর্তেই অবশ হয়ে পড়েছে। এই কাপা ঠোঁট নড়ল একবার, কিন্তু কোনো শব্দ বের হলো না। মাথা ঘুরে পড়ে যেতে গেলে কেউ পেছন থেকে শক্ত হাতে আঁকড়ে ধরল। পেছন থেকে শক্ত করে ধরে রাখা হাতের উষ্ণতা এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হলো তার ভেতরে। এটা কি ভয়ের গ্রাস নাকি নিরাপত্তার আশ্বাস? নিজেকেও ঠিক বোঝাতে পারল না। তাসফিয়া জ্ঞান হারালো। তাসফিয়া জ্ঞান হারিয়েছে, তবে কেউ অন্ধকারের মধ্যেই বলল। চাঁদ দেখতে এসে দেখার আগেই জ্ঞান হারালো। বেশ কিছু সময় পর তাসফিয়ার জ্ঞান ফিরল। শান কাউকে আর ডাকিনি। ধীরে ধীরে চোখ খুলতেই মনে হলো কেউ তাকে এক দৃষ্টিতে দেখছে। তারপর চোখ খুলতে আবিষ্কার করলো শানকে। ধরফড়িয়ে উঠতে গেলে শান হাত ধরল। শান বলল, এখন হাত ধরার অধিকার আমার আছে, আছে না? তাসফিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তারপর বলল, আপনি এইখানে কেন, আর আপনার আম্মু? কথা থামিয়ে শান বলল, আম্মু ঠিক আছে, খালামণি আছে ওনার কাছে, কিন্তু আমার বউয়ের কাছে তো তার জামাই ছিল না, তাই চলে আসলাম। শানের কথাটা যেন হঠাৎ বাজের মতো কানে লাগলো তাসফিয়ার। আমার বউয়ের কাছে তো তার জামাই ছিল না। শব্দগুলো শুনে তার বুকের ভেতর অদ্ভুত ধাক্কা লাগলো। ঢেউয়ের মতো কিছু একটা ছড়িয়ে পড়ল গাল থেকে কান অব্দি। চোখ নামিয়ে নিল তাড়াতাড়ি, যেন চোখে চোখ পড়লেই নিজের ভেতরে সবকিছু ফাঁস হয়ে যাবে। আঙ্গুল দিয়ে ওড়না শক্ত করে মুচড়ে ধরল। নিঃশ্বাস ছোট ছোট হয়ে আসছিল, ঠোঁট কাঁপছিল হালকা, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। মনে হলো পুরো ঘরটাই তার দিকে তাকিয়ে আছে, যদিও সত্যি বলতে শানের চোখ ছাড়া আর কারো দৃষ্টি নেই। শান মুচকি এসে তাকিয়েছিল শুধু তার দিকে। তাসফিয়ার লজ্জার আবরণে লাল হয়ে ওঠা মুখটাই যেন তার কাছে সবচেয়ে বড় উত্তর। তাসফিয়া মুখ ফসকে বলে উঠল, ঘুম আসতে হবে না। শান মৃদু হেসে বলল, তুমি চাইলে আসবো না, আফটার অল আজ তো আমাদের। তাসফিয়া লজ্জায় হাঁসফাঁস করে উল্টো বলল, আমি জানি এটা বাংলাদেশ। শান অবাক হয়ে বলল, তো আমি কি জানতাম না? আপনি যে জানেন না স্বীকার করলেন তো। শান দ্রুত উঠে তাসফিয়ার কপালে হাত রাখলো। হকচকে তাসফিয়া সরে বসতে চাইল। আবারও ভুলভাল কথা বেরিয়ে এলো মুখ ফসকে। কপাল দিয়ে হাত ছুঁতে চাইছেন? নিজেই হকচকে তাকালো তাসফিয়া। তা দেখে শান বলল, কিছু খেয়েছো তাসফিয়া? কিছু খাওয়ার কথা ছিল নাকি? পাল্টা প্রশ্নে শান নিজের কপাল ঘষে বিড়বিড় করে বলল, মাথার তার সবকটা কেটেছে আজ মনে হচ্ছে। তাসফিয়া নিজেও ভেবে পাচ্ছে না কি বলতে চাইছে আর কি বলছে। হচ্ছেটা কি তার সাথে? তাসফিয়ার ভাবনার মধ্যে শান বলল, আগে জানতাম মানুষ ভয় পেলে জ্বর আসে, আর এখন দেখছি মানুষ পুরো উল্টোপাল্টা হয়ে যায়। তাসফিয়া ঘোর বিরোধিতা করে বলল, আমি তাসফিয়াই আছি, মোটে উল্টোপাল্টা হয়ে যায়নি। শান হতাশ দৃষ্টিতে চেয়ে থাকলো। রাহিতের মাথায় আজ শান আর তাসফিয়ার বাসর রাত। তাসফিয়ার ঘর ভর্তি আলো, সাজসজ্জা, আনন্দের আবহ, সবই যেন তাসফিয়ার নতুন জীবনের সূচনা। কিন্তু ঠিক সেই সময় রাহিত যেন আগুনে পুড়ে ছটফট করছে। মাথার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে, বুকের ভিতর জ্বলছে হিংসা। হঠাৎ সে টেবিলের উপরে রাখা গ্লাস ছুঁড়ে মারল দেওয়ালে। চূর্ণ বিচূর্ণ কাচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। রাহিত ক্ষিপ্ত ভঙ্গিতে আবার একটা গ্লাস হাতে দিয়ে চেপে ধরল। কাঁচ ভেঙে রক্ত ঝরতে শুরু করলো, তবুও তার চোখে কোনো ব্যথার ছাপ নেই, বরং রক্তমাখা হাতের দিকে তাকিয়ে হঠাৎ হেসে উঠল সে। সেই হাসি ধীরে ধীরে ভয়ঙ্কর শিরদাঁড়া কাঁপন এক উন্মাদের হাসিতে রূপ নিল। চোখ রক্তলাল হয়ে উঠল, মুখ থেকে ফোঁস ফোঁস নিঃশ্বাস বেরোচ্ছে। চিৎকার করে বলে উঠল, খুব শখ বিয়ে করার, তাই না তাসফিয়া? আমার থেকে দূরে থাকবে, ওই শানের বুকে সুখ খুঁজবে। আমি রাহিত চুপচাপ বসে থাকবো ভেবেছিস? খুব বড় ভুল করছিস তাসফিয়া, খুব বড় ভুল। তার কণ্ঠস্বর ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে যেন বারবার প্রতিধ্বনিত হলো। চারিপাশে অন্ধকার, মেঝেতে রক্তের দাগ, ভাঙা কাঁচ, সব মিলে এক ভয়ঙ্কর রাতের সূচনা যেন হয়ে গেল। রাহিতের চোখে অদ্ভুত এক ঠান্ডা জোয়ার বইতে লাগলো। রক্তমাখা হাতটা কাঁপছিল না, বরং কাঁপছিল তার ধীরে ধীরে জমতে থাকা এক নিঃশব্দ পরিকল্পনার মহিমায়। ভাঙা কাচের ঝিঝিকার আর নিভে যাওয়া বাতির আধারে সে এক এক করে ভাবছিল কিভাবে আজকের এই রাতে তাদের সুখকে ছিঁড়ে ফেলবে, কিভাবে শান আর তাসফিয়ার হাসিকে অবসান ঘটাবে। তার মনের ভেতর তাল মেলানো ভাবনাগুলো আসলে রূপরেখা, বড় শব্দে বলা চলে না। সবকিছু ছিল অদূরদর্শী ও ছায়াময়। সে বলছিল না কেমন করে করবে, কেবল ঠিক করছিল কিভাবে তাদের জীবনে অনিশ্চয়তা ঢুকবে, কিভাবে ধীরে ধীরে বিশ্বাস ক্ষয় হবে, আর কিভাবে তাসফিয়ার সাহস আত্মবিশ্বাসকে ভেঙে ফেলবে। প্রতিটা ইঙ্গিত, প্রতিটা ছায়া তার কাছে অস্ত্র হয়ে উঠছিল। রাহিত নিজের ভিতরে হাসি লুকাতে লাগলো, একটা ধীরগ্রাস কুটচাল যে ঘন কালো কুয়াশার মতো ক্রমকে সব উজ্জ্বলতা ঝলসে ফেলবে।
চোখে তখন এক ঝলক, মনে বিশাল এক গ্রহণ, যে গ্রহণে শান তাসফিয়ার প্রতিটা সুখের নিঃশ্বাস আটকে যাবে। কিন্তু সেই পরিকল্পনাগুলো ছিল ছায়াময়, সুনির্দিষ্ট কোনো কৌশল খোলস হিসেবে লেখা নেই। এগুলো ভীষণভাবে মনস্তাত্ত্বিক, সম্পর্কভেদী, আঘাত সৃষ্টিকারী ইচ্ছা মালিকানা ছোঁয়ায় গঠিত। রাহিত ধীরে ধীরে নিজের হৃদয়ে সেই শীতল প্রতিজ্ঞা বুনতে লাগলো। আজকের রাত শুরু, এখন থেকে আর কিছুই তাদের শান্ত রাখবে না। তাসফিয়ার সুখ আমার কাছে থাকাকালীনও সহ্য হয়নি, আজ অন্য কারো কাছেও আমি ভালো থাকতে দিতে পারি না। তাসফিয়া অসুখী, এটা ভাবলেও আমার শান্তি লাগে, আর শান, তাকেও যে ধ্বংস হতেই হবে। তার মুখে আবারও সেই অদ্ভুত হাসি ফিরল। ঘরের অন্ধকারে সে একা দাঁড়িয়েছিল। রাহিত নিজ মনে আওড়াতে থাকলো, আজ রাতটাই, তারপর অন্য কিছু আছে তোদের জন্য। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শান আচমকা তাসফিয়ার পাশে শুয়ে পড়ল। তাসফিয়া উঠতে চাইলে হাত ধরে ফেললো, তাতেই কাঁপাকাঁপি শুরু হলো তাসফিয়ার। হঠাৎ বাসর ঘরের অদ্ভুত গান তার কাছে বাজতে লাগলো, আর সে দেখলো শান গাইছে। তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, তোমায় এমনি করে রাখবো আমার বুকে জড়াইয়া। তাসফিয়ারও লজ্জায় হিতাহিত জ্ঞান হারিয়ে গিয়ে উঠল। আমি বন্ধ করে অন্ধকারে যাব মরিয়া। শান তাসফিয়ার মাথায় টোকা দিতে হুঁশে আসলো। আজ হচ্ছেটা কি? তার সাথে পাগল হয়ে গেল নাকি সে? তাসফিয়া তো ভাবছে সে তার কল্পনায় গান গেছে। তাও লজ্জা লাগছে, আর হুট করে শান তখনই বলল, তাসফিয়া, তুমি এসব গানও শোনো? শানের কথাটা কানে যেতেই তাসফিয়ার বুকের ভিতর ধক করে উঠল। গাল থেকে কান অব্দি আগুনের মতো ছড়িয়ে পড়ল লালচে আভা, ঠোঁট শুকিয়ে এলো। কি বলবে কিছুই মাথায় আসছিল না। মনে হচ্ছিল যদি মাথার উপর কেউ বোমা মেরে দিত তবুও বোধহয় ভালো হতো, অন্তত এই ভয়ঙ্কর লজ্জার হাত থেকে রেহাই পেত। ওড়নার কোনা আঙ্গুলে শক্ত করে পেঁচিয়ে ধরল। সে চোখ নামিয়ে রাখলো নিচের দিকে, কারণ শানের চোখে চোখ রাখলেই মনে হচ্ছিল তার ভেতরে সব গোপন লজ্জা যেন ফাঁস হয়ে যাবে। শান কিন্তু মুচকি হেসেই তাকিয়ে রইল, আর তাসফিয়ার মনে হলো এই হাসিটাই যেন তাকে সবচেয়ে বেশি বিপদে ফেলে দিল। শান বলে উঠল, তো চাইলে আমরা এই গান একসাথে। তাসফিয়া মুখ ফসকে বলে উঠল, আমি ওই গানের মতো করতে পারবো না। ঠিক, আমি কখন বললাম ওই গানের মতো করতে? আমার বোধ থেকে একটু বেশি রোম্যান্টিক। বলি গান শোনার কথা, সে গানের মতো অভিনয় করতে চায়। শান বলল। তাসফিয়া আবারও মুখ ফসকে বলে উঠল, গানে অভিনয় না, ভালোবাসাবাসি। বলতে দেরি, নিজের মুখে হাত রাখতে দেরি হলো না। শান সেদিকে তাকিয়ে। তাসফিয়া আচমকা বুঝতে পারল তার চোখ বাঁধা, চারিপাশে কেবল অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। নাড়াচাড়া করতে গিয়ে টের পেল হাতগুলো শক্ত করে বাঁধা। তার বুক ধরফর করে উঠল, মনে হলো গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ঠোঁট কাঁপতে লাগলো। কে কে আছো? আতঙ্ক মেশানো কণ্ঠে ডাকার চেষ্টা করলো সে, কিন্তু নিজের কণ্ঠস্বরটাই অচেনা লাগছিল। চারিপাশে নিস্তব্ধতা, শুধু তার দ্রুত হৃদস্পন্দনের শব্দ কানে বাজছিল। এক মুহূর্তের জন্য মনে হলো সে যেন কোনো ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে। তাসফিয়ার মনে হলো এই মুহূর্তে যদি কেউ হঠাৎ সামনে এসে দাঁড়ায় তাহলেই হয়তো তার আত্মচিৎকার ভেঙে যাবে অন্ধকারের দেয়াল। তাসফিয়া মনে করার চেষ্টা করলো সে কিভাবে এখানে এলো। গতকাল রাতে শানের সাথে বেশ ভালো সময় কাটিয়ে কলেজে গিয়েছিল। আজ খুব বেশি খুশি মনে ক্লাস করেছে। শানের মা প্রথমে মানতে না পারলেও সে জানিয়েছে আজ তাসফিয়াকে নিয়ে বাড়ি ফিরতে। তাসফিয়ার মনে হচ্ছে আজ হয়তো সে সুখী, সেও আবার সবার মতো সুখী হবে। বহু অপেক্ষার পর সুখ তার জীবনে বুঝি ধরা দিল। কলেজে গিয়ে আজ সে রাহিতকে দেখেনি, মনে মনে খুশি হলো। এরপর শান ফোন দিয়ে বলল, তুমি গেটের কাছে ওয়েট করো, আমি আসছি। তাসফিয়া শানের কথা মতো ওয়েট করছিল। হঠাৎ একটা অচেনা মেয়ে এসে বলল। তাসফিয়া হকচকে নিজের ওড়নার শেষ প্রান্ত শুকতেই জ্ঞান হারায়। তারপর আর কিছু মনে পড়ছে না। জ্ঞান ফিরতে এমন ভয়ঙ্কর অবস্থায় নিজেকে আবিষ্কার করলো। তাসফিয়া আবার মরিয়া হয়ে চিৎকার করে উঠল, কেউ আছো? চোখ খুলে দাও দয়া করে। তার কথাগুলো যেন অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই হঠাৎ চোখের বাঁধন খুলে দেওয়া হলো। আলো ধীরে ধীরে চোখে ঢুকতে সবকিছু পরিষ্কার হলো। তাসফিয়ার নিঃশ্বাস গলা আটকে এলো। সামনেই দাঁড়িয়ে আছে রাহিত। চোখ দুটো লাল হয়ে আছে, যেন আগুন জ্বলছে ভেতরে। ঠোঁটে এক শীতল জঘন্য হাসি খেলছে, যে হাসি কারো শির দ্বারা পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। সে ধীরে ধীরে তাসফিয়ার দিকে ঝুঁকে বলল, অবশেষে আমার সামনে এলে তাসফিয়া, এখন বুঝবি আমার থেকে পালানোর কোনো রাস্তা নেই। তাসফিয়ার বুক কেঁপে উঠল, হাত পা বাঁধা, পালানোর উপায় নেই। আর সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর রাহিত, যার চোখে শুধু পাগলামি আর প্রতিশোধের আগুন। রাহিত ঠোঁটে সে জঘন্য হাসি রেখে
যার চোখে শুধু পাগলামি আর প্রতিশোধের আগুন। রাহিত ঠোঁটে সেই জঘন্য হাসি রেখে ধীরে ধীরে বলল, তাসফিয়া, তুই ভাবছিস শানের সাথে সুখে থাকবি? না, তুই যতবার হাসবি আমি ততবার সেই হাসি কেড়ে ফেলব। তোর চোখের পানি আমার কাছে বিনোদন, বুঝলি? তোর সুখ আমার কাছে শ্বাসরোধের মতো লাগে, তাই তোর প্রতিটা নিঃশ্বাস আমি কেড়ে নেব। আজ থেকে শানের সামনে তুই কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবি না, কারণ তোর প্রতিটা ছায়ায় আমি থাকব, তোর ভয়, তোর সন্দেহ, তোর লজ্জা হয়ে। রাহিতের চোখ দুটো আরো লাল হয়ে উঠল। সে হঠাৎ তাসফিয়ার বাঁধা হাতের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শানের জীবন আমি তোর জন্য বিষ বানিয়ে দেব। তুই দেখবি ধীরে ধীরে সে নিজেই তোকে দোষারোপ করবে, আর তখন তুই বুঝবি আমার কাছ থেকে বাঁচতে চাইলে তোর ভালোবাসাকেই তুই হারাবি। হঠাৎ রাহিতের হাত তাসফিয়ার গাল বরাবর আঘাত করে, ঠোঁট কেটে রক্ত বের হতে শুরু করে। তার হাতের শক্তি আর হঠাৎ ধাক্কায় তাসফিয়ার শরীর উল্টে যায়। হিজাবের উপর দিয়ে চুল ধরে তাকে ধাক্কা মারার মুহূর্তে সে অবশ্যই পড়ে মেঝেতে। চোখে নোনা জল ভরে আসে। এক মুহূর্তে ভয়, ব্যথা আর হতাশা একসাথে মিশে যায়। মনে হলো পৃথিবী তার চারিপাশে থমকে গেছে। তার ভেতরের প্রশ্নগুলো কেবল একটাই, আমি কি কোনো পাপ করেছি যার জন্য এত কষ্ট? শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাত বাঁধা থাকার কারণে সে কোনো প্রতিরোধ করতে পারছে না। মাটিতে গড়াগড়ি খেতে খেতে হৃদয় কাঁপছে। তাসফিয়ার মন ভরা এক অজানা হতাশা, যা শুধু তার কষ্ট আর নিঃশ্বাসের সাথে মিলেমিশে পুরো ঘর জুড়ে কাঁপছে। শান তখনই ছুটে আসে, দ্রুত রাহিতকে থামায়। হঠাৎই ভেঙে পড়া পরিস্থিতি সামলাতে শান তাসফিয়াকে আঁকড়ে ধরে। চোখের সামনে রক্ত আর অন্ধকার, তবু তার কণ্ঠে সাহস এবং শান্তি। সব ঠিক আছে, আমি আছি, কেউ তোমাকে আর আঘাত করবে না। তাসফিয়া অস্পষ্ট যেন শানকে দেখলো, তবে তার আগে জ্ঞান হারালো। শানকে রাহিত একদম আশা করেনি। সাথে জুবায়েরও এসেছে। জুবায়ের কোনো কথা না বলে মারতে লাগলো রাহিতকে। রাহিত নিজেকে বাঁচানোর জন্য বলে উঠল, আমি কিছু করিনি, বিশ্বাস করো। তাসফিয়ার নাকি আমার কথা মনে হচ্ছিল। শানের সাথে তো আর কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, কিন্তু আমার সাথে ছিল। বিচ্ছেদ হয়েছে, তবে তাসফিয়া আজও আমাকে পেতে চায়। আর কিছু বলার আগে শান এলোপাতাড়ি ঘুষি মারতে লাগলো। গর্জে বলে উঠল, আর একটা বাজে কথা আমার তাসফিয়ার নামে বললে মেরে ফেলবো। তারপর কিছু একটা ভেবে আবারও বলল, রাহিতের ডান হাত ধরে। এই হাত দিয়ে আমার তাসফিয়াকে আঘাত করেছিস, তোর এই হাত আমি শেষ করে দেব। রাহিত খানিকটা ভয় পেয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো, তবে শেষমেশ পারল না। পাশে ছিল এক ভাঙাচোরা বাক্স। শান চোখের ইশারায় জুবায়েরকে আনতে বলল, ভালোবাসা সবার জন্য নয়। জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা বুঝি শুধু ভালোবাসলেই পাওয়া যায় না। অনেক সময় ভালোবাসা থাকে কিন্তু মেলে না তার সঠিক মন্তব্য। কেউ ভালোবেসেও হারায়, কেউ আবার না ভালোবেসেও পেয়ে যায় সব। তবুও মানুষ ভালোবাসতে চায়, কারণ ভালোবাসা না থাকলে জীবন ফাঁকা লাগে। ভালোবাসা শেখায় অপেক্ষা করতে, কষ্ট সহ্য করতে, আবার নতুন করে হাসতেও। সত্যি ভালোবাসা মানে শুধু হাতে পাওয়া নয়, এটা এক ধরনের অনুভূতি যা মানুষকে বাঁচিয়ে রাখে। জীবন সবার ক্ষেত্রে এমন হয় না, কিন্তু তাসফিয়ার জীবন বোধহয় ভাঙার ছিল। যতবার নিজেকে গড়তে গিয়েছে ততবার আরো বেশি এলোমেলো হয়ে গিয়েছে। তাসফিয়ার মতো হাসি খুশি আর মিশুকে স্বভাবের মেয়ে খুব কমই দেখা যায়, কিন্তু জীবন নামক বাস্তবতা তার হাসি কেড়ে নিল। সে তো কারো ক্ষতি করেনি, অথচ তার জীবনে কষ্ট এক যায় এক আসে। সরল আর নরম স্বভাব হওয়া কি পৃথিবীর সবচেয়ে খারাপ? জীবন থেকে ভালোবাসা, ভালো ব্যবহার সব হারিয়ে যায়। না কোনো বন্ধু, না কাছের মানুষ, কেউ দিন শেষে পাশে থাকে না। সবাই বিশ্বাস ভেঙে দিতেই পারে। তাসফিয়া চোখ মুছে ডায়েরিটা বন্ধ করলো। এতক্ষণ সে অতীতের স্মৃতিতে চলে গিয়েছিল। তাসফিয়ার জীবন থেকে আরও 5 বছর চলে গেছে। তবে সে এখন একা থাকে, নিজের মতো একটা স্কুলে চাকরি নিয়ে ঢাকাতে থাকে। সেদিনের পর আর কখনো শানের সাথে দেখা করেনি তাসফিয়া। তাসফিয়া শানকে আজও ভীষণ ভালোবাসে, কিন্তু সব ভালোবাসা সবার কপালে থাকে না। শান বহুবার যোগাযোগের চেষ্টা করেছে। এক পর্যায়ে জুবাইরের সাহায্য নিয়ে ঢাকায় চলে যায় তাসফিয়া। সে বাঁচতে চায়, ভালোবাসা ভরা জীবন না হোক, তবুও সে ধৈর্য ধরে কষ্টের পরে সেই সুখটা দেখতে চায়। এসব ভাবনার মাঝে জুবাইরের ফোন এলো। বাড়ির কারোর সাথে যোগাযোগ না রাখলেও এই মানুষের সাথে তাসফিয়া যোগাযোগ আছে। তাসফিয়া গলা ঝেড়ে হালকা হাসার চেষ্টা করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওপাশে কোনো উত্তর না আসায় আবারও বলল, কথা বলছো না কেন? কথার মাঝে জুবাইর ভাঙা গলায় বলল, শানের বিয়ে। বুকের ভেতর ধক করে উঠল তাসফিয়ার। চোখে পানি এলো মুহূর্তে। চোখের পানি আলতো হাতে মুছে নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করলো। বুকের ভেতর ধক করে উঠল তাসফিয়ার। চোখে পানি এলো মুহূর্তে। চোখের পানি আলতো হাতে মুছে
নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করলো। জীবন তাকে আরো কত কষ্ট দিবে, মুখে বলল। ভালো তো, বিয়ে করে জীবনে সুখী হও। জুবায়ের ভেজা গলায় বলল। আর তোর সুখের কি হবে? আমার সুখ বহুদিন আগেই মরে গেছে ভাইয়া, নতুন করে আর সুখ ধরা দেবে না। জুবায়ের নরম গলায় বলল। তোর খুব কষ্ট হচ্ছে সোনা? তাসফিয়ার কান্নার আটকে রাখতে পারল না, ফুপিয়ে উঠল, বলল। আমার সাথে কেন বারবার এমন হয় ভাইয়া? 5 বছর আগে যখন শানের মা বলল যে মেয়েকে কেউ তুলে নিয়ে যায়, তাকে সে ছেলের বউ মানবে না, তখন শান চুপ করেছিল। মনে হলো সেও মায়ের মতো আমাকে চায় না। হ্যাঁ, রাহিত নিয়ে গিয়েছিল আমায়, মানছি, কিন্তু একটা থাপ্পড় ছাড়া সে আমার ক্ষতি করেনি। সে তার শাস্তি পাচ্ছে কারণ অন্যায় ছিল। আমি কোনো অন্যায় ছাড়াই সব দোষের ভাগিদার হলাম। কিন্তু শানের মা কত নোংরা কথা বলেছিলেন, অথচ শান সে চুপ করেছিল। জুবায়ের বোনের কথা শুনে বলল। পরেশান অনেক চেষ্টা করেছিল সব ঠিক করে নেওয়ার, কিন্তু তুই তো। আমি কি ভাইয়া, আমিও একটা মানুষ। আমার অনুভূতি, কষ্ট কোনো কিছু শানকে ভাবায়নি। তার মা অসুস্থ মানলাম, তাই তাই বলে কারো জীবন নষ্ট করে দিতে পারে না। বিয়ে কবে? আগামীকাল। আমি যাব না যেখানে আমার বোনের। অবশ্যই যাবে, দরকার পড়লে আমিও যাব। তাসফিয়া, মাথা ঠিক আছে? আজ শানের মায়ের পছন্দের মেয়ের সাথে তার বিয়ে। পুরো বাড়িটা সাজানো হয়েছে হাজারো রঙের আলোয়, কোথাও ঝলমলে ফেরি লাইট, কোথাও গাঢ় লাল আর সোনালি কাপড়ে মোড়ানো দরজা জানালা। আঙিনায় অতিথিদের ভিড়, কোলাহল, হাসি আর আনন্দের রেশ ভরে উঠেছে চারিপাশে। ঢাকঢোলের শব্দে, আতশবাজির ঝলকে মনে হচ্ছিল আকাশও আজ উৎসবে শরিক। তাসফিয়া আজ 5 বছর পর ভীষণ সাজলো। লাল বেনারসি, কপালে টিপ, ঠোঁটে হালকা লাল রং, মনে হচ্ছিল সত্যি সে কনের মতো। আয়নায় তাকিয়ে হঠাৎই বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আর যদি আমারই হতো শান? কিন্তু না, এ বিয়ে তার নয়। আজ তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ অন্য কারো পাশে বসবে। এই সাজসজ্জা যেন কেবল নিজের কষ্ট লুকানোর এক আড়াল, এক প্রতিরোধ। চারিপাশে হাসি আনন্দ, শানের ঘরে গানের সুর বাজছে, অথচ তাসফিয়ার চোখ ভিজে উঠেছে অশ্রুতে। মনে হচ্ছিল 5 বছরের অপেক্ষা, সংগ্রাম আর ভালোবাসার সবকিছু যেন এক মুহূর্তে মুছে যাচ্ছে এই আলো আড়ম্বরের ভিড়ে। তার ঠোঁটের কোণে অজান্তেই ভাঙা হাসি ফুটল। শুভ হোক তোমার জীবন শান। কিন্তু ভেতরে ভেতরে বুক ফেটে চিৎকার করে উঠছিল একটাই প্রশ্ন। আমার কপালে কি সত্যি কোনো সুখ লেখা ছিল না? বিয়ে বাড়িতে প্রথম দেখা হলো শানের মায়ের সাথে। চারিপাশের আনন্দ উচ্ছ্বাসের ভিড়ে তিনি এগিয়ে এলেন, চোখে মুখে কঠোর গম্ভীরতা। এক ঝলক তাকিয়ে তাসফিয়ার দিকে ঠান্ডা কণ্ঠে বললেন। নির্লজ্জ মেয়ে যে আছো, না দেখলে জানা হতো না। আজও আমার ছেলের মাথায় ভর করে বসে আছো। শব্দগুলো তাসফিয়ার বুকের ভেতর যেন ধারালো ছুরির মতো বিঁধল। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কোনো উত্তর বের হলো না। অতিথিদের ভিড়ে লজ্জা, অপমান আর যন্ত্রণা একসাথে গলা আটকে দিল। তার মনে হলো চারিপাশের হাজারো রঙের আলো হঠাৎই ম্লান হয়ে গেছে, শুধু একটা অন্ধকার তাকে ঘিরে ধরেছে, যেখানে সে একা, একেবারেই একা। হৃদয় ফেটে চিৎকার করে উঠতে চাইছিল, কিন্তু চোখের কোণে জমে ওঠা জলই একমাত্র সাক্ষী রইল তার ভেতরের ঝড়ের। মনে মনে শুধু একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো। আমি কি সত্যিই দোষী, নাকি শুধু ভালোবেসেছিলাম? হঠাৎ চোখ আটকে গেল ও বর আসনে সাদা শেরওয়ানিতে সাজা শানকে যেন নতুন রূপে লাগছিল। সে মিষ্টি এসে ফোনে কারোর সাথে কথা বলছে। চারিপাশে আলো, মানুষের ভিড়, কোলাহল, সব যেন তার চারিপাশে মানিয়ে গেছে। তাসফিয়া স্থির দাঁড়িয়ে তাকিয়ে রইল। মুহূর্তে বুকের ভেতর ঝড় বইতে শুরু করলো। এই হাসি, এই অনাবিল স্বস্তির হাসি। কতদিন যে সে এইভাবে হাসেনি তারও আর ঠিক নেই। নিজেকে হঠাৎ খুব তুচ্ছ, খুব অচেনা লাগতে শুরু করলো। তার ঠোঁটের কোণে ভাঙা এক তাচ্ছিল্য ভরা হাসি ফুটলো, যেন নিজের দিকেই বিদ্রুপ করে বলছে, হয়তো আমি কোনোদিনও তার সেই আনন্দের কারণ হতে পারিনি। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকে মনে হলো চারিপাশের সব রং, সব উচ্ছ্বাস তাকে শুধু ব্যঙ্গ করছে, আর শানের হাসি যেন সেই ব্যঙ্গের সবচেয়ে ধারালো অস্ত্র। এসব ভাবনার মাঝে চোকাচুকি হলো দুজনার। শান দ্রুত ফোন রেখে দাঁড়ালো, চোখে লুকানো গভীর কিছু নিয়ে ডাক দিল। তাসফিয়া। তাসফিয়া যেন অচেতন এক মুহূর্তে এগিয়ে এলো। তার বুক ধীরে ধীরে ফেটে যাচ্ছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে, তবুও চোখে পানি আনতে পারছে না। নিজেকে শক্ত রাখার জন্য সে অবিরাম লড়ছে। নিজের হৃদয়ের প্রতিটা স্পন্দন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে এই নীরবতায় শান হঠাৎ বলল, মানুষ কষ্টে যে মোটা হয় সেটা তোমায় না দেখতে জানতেও পারতাম না। হঠাৎ এমন আজগুবি প্রশ্নে তাসফিয়া অবাক হয়ে তাকালো। শান হেসে উঠল, কিন্তু সেই হাসি আর তাসফিয়ার সহ্য হচ্ছে না। শান ধীরে ধীরে তাসফিয়ার দিকে এগিয়ে এলো, চোখে অদ্ভুত এক জ্বলন্ত ঝলক নিয়ে, তার কণ্ঠে একটা নরম তীব্রতা। বাট সত্যি বলতে হৃদয় হরণ করার মতো সুন্দর লাগছে। তোমাকে জেলাস হয়ে এত সেজেছ যাতে আমি আমার বউ না দেখে তোমায় দেখি।
তাসফিয়ার বুকের ভিতর হঠাৎ এক অচেনা তড়িৎ বাজলো। চোখে অজান্তেই ভরিয়ে এলো এক অজানা লালচে রঙের ছোঁয়া, ঠোঁট কেঁপে উঠল। সে কিছু বলতে পারল না, শুধু বুকের ভিতর গভীর এক উত্তেজনা আর লজ্জার মিলন অনুভব করলো। শান হেসে গেল, কিন্তু হাসিটা এবার যেন আর মিষ্টি নয়, তার হাসিতে ছিল রহস্য। সে কিছু বলতে গিয়ে হঠাৎ থমকে গেল, আর শানের দিকে চেয়ে তাকিয়ে ফিরে যেতে চাইলে শান ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এত তারা কিসের? আমার বিয়েতে এসছো, আর আমার বউ না দেখিয়ে কোথায় যাওয়া চলবে না? তাসফিয়া হালকা থেমে গেল, মৃদু গলায় বলল, আপনার বউ এখনো আসেনি, আসলে দেখেই যাব। হঠাৎ শানের কণ্ঠে চাপ পড়ল। কে বলেছে আসেনি? এসেছে তো। তাসফিয়া চারিদিকে তাকালো অস্থির হয়ে। শান তখন আরো কাছে এসে বলল, চারিদিকে না, আমার চোখের দিকে তাকাও, তাহলে তাকে দেখতে পাবে। তাসফিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর কণ্ঠে হালকা রাগ মেশানো ভঙ্গিতে বলল, চারিদিকে মানুষ, একটু পর আপনার বিয়ে, এত সব পাগলামো করার কি মানে এখন শান? শান হেসে উঠল, আর তার হাসিতে ছিল অদ্ভুত এক মিষ্টি টান। উফ, শান বলে ডাকটা কতদিন পর শুনলাম। জানো, তুমি যখন শান বলে ডাকো, তোমার ঠোঁট আরো বেশি সুন্দর লাগে। তাসফিয়ার গাল যেন লাল হয়ে উঠল, আর চোখে ভেসে এলো এক অদ্ভুত উষ্ণতা, যা হাসি আর লজ্জার মিশ্রণে তৈরি এক নীরব আকর্ষণ। হঠাৎ কেউ বলে উঠল। তাসফিয়া হকচকিয়ে তাকালো, দেখলো বিয়ের কাজই তাকে বলছে। মুহূর্তেই বুকের ভেতর কাঁপন ধরল। সে সরে যেতে চাইল, কিন্তু শান হঠাৎ হাত ধরে ফেলল। এই হাত, যে হাত ধরার অধিকার সে গত 5 বছর আগে শুধু শানকেই দিয়েছিল, আজ আবার সেই হাত তাকে আঁকড়ে ধরেছে। অথচ তার চোখের সামনে আজ শান অন্য কারো হতে চলেছে। মনে হলো বুক ফেটে যাবে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তাসফিয়া হাত ছাড়ানোর চেষ্টা করলো মরিয়া হয়ে, কিন্তু শানের শক্তির কাছে সে একেবারেই পেরে উঠল না। শান জোর করে তার পাশে বসিয়ে দিল। তাসফিয়ার চোখ ভিজে উঠল অজান্তে, তবুও বারবার চারিদিকে তাকাতে লাগলো। সে খুঁজে ফিরছে সেই নতুন বউকে, যাকে নিয়ে আজ এই বিয়ের আসর সাজানো হয়েছে, কিন্তু কোথাও তাকে দেখা যাচ্ছে না। কাজী ধৈর্য হারিয়ে বললেন। তাসফিয়ার বুক কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেল। ঠিক তখনই শান বলে উঠল, এই বউ, কবুল বলছো না কেন? তাসফিয়া স্তব্ধ হয়ে চারিদিকে তাকালো, দেখলো নিজের পরিবারের সবাই বসে আছে। জুবাইরের চোখ ভিজে উঠেছে অশ্রুতে, কিন্তু সে কোনো কথা বলছে না। মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে, কি হচ্ছে তার সাথে। শান আবারও বলল, চোখে দুষ্টুমি আর চাপা তীব্রতা নিয়ে, একবার বিয়ে করেছো বলে আর বিয়ে করতে চাইছো না নাকি? তাসফিয়া অবাক হয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলল, আজ আপনার বিয়ে তো আমি কেন? কথা কেটে দিয়ে শান ঝুঁকে এলো আরো কাছে, ঠোঁটে রহস্যময় হাসি। আমার বউ চাইলে 1000 বার বিয়ে করবো, তোমার কোনো সমস্যা আছে? তাসফিয়ার শ্বাস বন্ধ হয়ে আসছে। কাজী অধৈর্য গলায় বললেন। শান হঠাৎ ঠোঁটে হালকা হাসি টেনে তার হাত শক্ত করে ধরল, চোখে এক ঝলক আলো, কণ্ঠে বজ্রের মতো দৃঢ়তা। শোনো সবাই, আজ আমি আমার বউকে আবার বিয়ে করছি। চারিদিক হঠাৎ থমকে গেল। আলো, সুর, মানুষ সব যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। ফিসফিসানি ছড়িয়ে পড়ল চারিপাশে। তাসফিয়া হতবাক হয়ে শানের দিকে তাকালো। কি বলছেন? শান এবার সোজা দাঁড়িয়ে সবার সামনে স্পষ্ট কণ্ঠে বলল, তুমি ভেবেছো আমি অন্য কাউকে বিয়ে করব? 5 বছর ধরে আমি শুধু তোমাকে চেয়েছি, তোমাকে পাগলের মতো খুঁজেছি। ভুল আমার ছিল, তাই শুধরানোর চেষ্টা আমি করেছি। আজ সবকিছু সাজানো হয়েছে তোমার জন্য, নতুন বউ বলে কেউ নেই। তাসফিয়ার চোখ বিস্ফোরিত হয়ে গেল। মুহূর্তে সব বুঝতে পারল। এই পুরো আয়োজন, এই পুরো নাটক সব শানের পরিকল্পনা। জুবায়ের তখন উঠে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বলল, তুই জানিস না তাসফিয়া, ও প্রথম দিন থেকে শুধু তোকে নিয়েই জেদ করে আছে। অনেক কষ্ট পেয়েছে তোর জন্য। গত পরশু তোর ঠিকানা জানতে পেরেছে। সবাই জানলেও আমি আজ জেনেছি। আজ আমাদেরও কিছু বলার ছিল না। তাসফিয়ার বুক কেঁপে উঠল। শানের চোখের গভীরতা যেন আগুনের মতো জ্বলছে। সে এক পা এগিয়ে এসে তাসফিয়ার কাছ ছুঁয়ে নরম কণ্ঠে বলল, এখন বলো তাসফিয়া, তুমি কি কবুল করবে আমার বউ হয়ে আবারও আমার পাশে থাকতে? চারিদিকে নিস্তব্ধতা, আঙ্গুলের ফাঁকে ফাঁকে বয়ে যাচ্ছে শীতল বাতাস। শুধু তাসফিয়ার বুকের ধপধপ শব্দ আর শানের চোখের ঝলক, যেন পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেছে তাদের দুজনার জন্যে। তাসফিয়ার বুক ধড়ফড় করছে অস্বাভাবিকভাবে। সবাই তাকিয়ে আছে তার দিকে, যেন পুরো পৃথিবীর চোখ আজ তার উপরই। ঠোঁট কাঁপছে, কথা আটকে যাচ্ছে গলায়, মনে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি তো ভেবেছিলাম। শব্দগুলো যেন গলাতে আটকে গেল। শান্তার চোখের দিকে তাকিয়ে বলল, ভেবেছিলে আমি অন্য কাউকে চাইবো? তুমি ছাড়া আর কাউকে চাইনি তাসফিয়া, আজও না, কখনোই না। তাসফিয়ার চোখ ভিজে উঠল। এই মানুষটা, যার প্রতি অভিমান জমেছিল পাহাড় সম, যার জন্য অগণিত রাত কান্নায় ভেসেছে, আজ আবারও সেই মানুষটা নিজের হাতে তার ভাঙা স্বপ্নগুলো জোড়া লাগাচ্ছে। কাজী আবারও গম্ভীর স্বরে বললেন,
তাসফিয়ার শরীর কেঁপে উঠল, সবাই নিঃশ্বাস আটকে আছে উত্তর শোনার অপেক্ষায়, কিন্তু তার মনে তখনও ঘূর্ণিঝড়। ভালোবাসা, অভিমান, রাগ, ভয় সব মিশে গিয়ে যেন তাকে টেনে ধরছে দুই দিক থেকে। চোখ বন্ধ করলো তাসফিয়া, মনে মনে একটাই প্রশ্ন ঘুরছে, সে কি আবারও শানের হাত ধরবে? সবার নিঃশ্বাস থেমে আছে, যেন কাজীর কণ্ঠ আবারও ভেসে এলো। তাসফিয়ার বুকের ভেতর কাঁপন থামছেই না, শান হাতটারও শক্ত করে চেপে ধরল। চোখে এক অদ্ভুত দৃঢ়তা। তাসফিয়া শ্বাস নিতে নিতে চোখ মুছে নিল। মুহূর্তে মনে পড়ল গত 5 বছরের কষ্ট, অভিমান আর প্রতিদিনের অপেক্ষা। যে মানুষটা তাকে ভেঙে টুকরো টুকরো করেছিল, আজ সেই মানুষই আবার নতুন করে সাজিয়ে দিচ্ছে তার জীবন। গলা কাঁপছিল, তবুও ঠোঁট নেড়ে বলে উঠল, সাথে সাথে আশেপাশে চাপা গুঞ্জন। জুবাইয়ের মুখ ঢেকে কেঁদে ফেলল। কেউ কেউ বিস্ময়ে তাকিয়ে রইল। এই বিয়ের বউ তো আসলে তাসফিয়া। শানের ঠোঁটে বিজয়ের হাসি ছড়িয়ে পড়ল। সে কানে কানে বলল, এবার আর কোনোদিন ছাড়তে দেব না। আমাকে রেখে হারিয়ে যাওয়ার ক্ষমতা নিষিদ্ধ তোমার জন্য। তাসফিয়া চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সেই অশ্রুর ভেতরে লুকিয়েছিল অদ্ভুত শান্তি, অদ্ভুত ভালোবাসা। তাসফিয়ার মৃদু কণ্ঠে বলল, আপনার মা তো আমায় পছন্দ করেন না। শান এক মুহূর্ত থমকে গেল, তারপর ধীরে ধীরে চোখে গভীর দৃঢ়তার ঝলক ফোটালো। আমার মা তার ছেলে জীবন ভালোবাসে, একটু থেমে তাসফিয়ার হাতটা শক্ত করে ধরে যোগ করল। আর আমি আমার তাসফিয়াকে। তাসফিয়ার বুকের ভেতর হঠাৎ এক অচেনা কাঁপন ছড়িয়ে পড়ল, চোখে জল ভেসে উঠল। শান্তার চোখের গভীর চোখ রেখে আবারও বলল, মা হয়তো রাগ করে, অভিমান করে, কিন্তু মা জানে আমার হাসি তুমি ছাড়া অসম্ভব, তাই আজ আমাকে এখানে এনেছে। তাসফিয়ার গাল লাল হয়ে এলো, তার হৃদয়ে এক উষ্ণ ঢেউ বয়ে গেল, যেন লজ্জা, ভালোবাসার বিশ্বাস একসাথে মিশে গেছে। তাসফিয়াকে শানের ঘরে বসানো হলো। ঘরটির চারিদিকে চোখ বুলিয়ে দেখলো, ঘরটার চারিপাশে নরম বাতি ঝুলছে, যেন আকাশের নক্ষত্রের আলোর মতো। সাদা ও গোলাপি রঙের ফুলের মালা দেয়ালেও বিছানার চারিপাশে ঝুলানো। বিছানায় সাদা সিল্কের চাদর, উপরে হালকা গোলাপি কারচুপি ও সাদা তুলোর লেয়ারের মোড়। বিছানার পাশে এক বড় টেবিলে রাখা আছে সুগন্ধি মোমবাতি, গোলাপ ফুল আর ছোট ছোট কাচের বাটি, যেখানে লাল গোলাপের পাপড়ি ভাসছে। বাতাসে হালকা একটা সুগন্ধি ছড়ানো, যেন প্রেমের অনুভূতি ঘরের প্রতিটা কোণে ভেসে বেড়ায়। কোনায় রাখা আছে লাল ও সোনালি রঙের পাপা আলো, আর দেয়ালে ছোট ছোট রোমান্টিক ছবি ঝুলছে। একপাশে বাদ্যযন্ত্রের সরঞ্জাম সাজানো, যেন গান বাজে পুরো ঘরকে আবৃত করে প্রেমের সুরে। বাসর ঘর হলো যেখানে দুটি হৃদয় নতুন জীবন শুরু করে। এসব ভাবতেই দরজায় শব্দ এলো। তাকিয়ে দেখলো শান ঘরে ঢুকছে। তাসফিয়া বলে উঠল, আমার অতীত ভীষণ ভয়ঙ্কর ছিল শান। শান মনে হলো শোনেনি এমনভাবে। রাগ হলো তাসফিয়ার, আবার বলল, শান বলল, আমি আপনাকে কিছু বলছি। আজ শুধু প্রেম হবে, আর কিছু আমার কানে মাথায় যাবে না। তাসফিয়া বলল। ছি। শান্তার চোখে গভীর অনুভূতি নিয়ে ধীরে ধীরে তাসফিয়ার দিকে এগিয়ে এলো, কণ্ঠে কোমলতা আর দৃঢ়তার মিশ্রণ। তোমার জন্য এখন যে বলতে পারবো না, শুধু আই লাভ ইউ বলতে পারবো। তাসফিয়া লাজে লাল হয়ে গেল, চোখের মৃদু জল জমল, তবুও ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসা লোভী আমি শুরু থেকেই, কিন্তু আমার কপালে সেটা জুটতে চাইতো না। যখন ভালোবাসা কি বুঝলাম না, তখন পরিবার জোর করে অন্য কাউকে ভালোবাসতে বাধ্য করলো। সেখানে যেন জাহান্নামের যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমায়। অনেক কষ্টে যখন সেখান থেকে বের হলাম আমি, তারপর আপনি আসলেন আমার জীবনে। তখন সত্যি বুঝলাম ভালোবাসা আসলে কি। এই যে আমার কপালে আপনাকে পেয়েও পাওয়া হলো না। মাঝখানে 5 বছর হয়তো আমি দূরে থেকেছি, কিন্তু কত রাত চোখের পানিতে বালিশ ভিজেছে একমাত্র আল্লাহ জানেন। আমার কাছে আপনার ভালোবাসা বিষের বাসি, তবুও ভালোবাসি আমি। শানের হাত আলতো করে তাসফিয়ার হাতের উপর রাখলো। তার চোখে ছিল এক অজানা উষ্ণতা, যেন সে তাসফিয়ার এই অনুভূতির মূল্য বুঝে ফেলেছে। আর সেই মুহূর্তে দুই হৃদয়ের মধ্যে প্রেমের অনন্ত সেতু গড়ে উঠল।